সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব ১৬। লেখিকা মেহরুন্নিসা মিমি। দুপুর থেকে বৃষ্টি ঝরছে অবিরাম ধারায়। পরিবেশ স্তব্ধ অন্ধকারে ছেয়ে আছে। দিনের আলোতে হুট করে ছাই রঙা এই অন্ধকার রূপের বেশ প্রিয়। তার উপর বাতাসের প্রবল ঝাপটায় জানালার থাইটা থরথর করে কাঁপছে। সেই সাথে আছড়ে পড়ছে ঝমঝমানো জলের আঘাত। অথচ কিছুই উপভোগ করতে পারছে না রূপ। ওর মনটাও ছেয়ে আছে প্রকৃতির এই আধারের মতো মলিনতায়। কিছুক্ষণ ভেবে নিয়ে শেষে বের হয়েই গেল রুম থেকে। বাবা ভাইয়া বসাই নেই। দুটো রুমেই উকি দিয়ে দেখল মা আর ভাবি ভাত ঘুম দিয়েছে। ঠোঁটে দুষ্টু হাসি ফুটল ওর। পা টিপে টিপে আলতো করে দরজা খুলে এক দৌড়ে ৩ তলা সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদের বন্ধ দরজাটা খুলতেই দানবীয় রূপে ওর সারা গায়ে আছড়ে পড়ল বরফ শীতল বাতাস ও বৃষ্টির কণা। এত আনন্দ হল ওর, প্রায় চেঁচিয়ে উঠে মুখে হাত চেপে ধরল। কতদিন পর প্রাণ খুলে হেসেছে নিজেও সঠিক জানে না। খেয়াল করল ধীরে ধীরে পূর্বের সেই শোকাভিভূত ভাবটা কাটিয়ে উঠছে ও। আর এর কৃতিত্ব বেশিরভাগটাই ভাবি নায়লার। সে ভেবেছে অসুস্থতার কারণে বুঝি রূপের মন মুখ গোমরা হয়ে থাকে, তাই প্রায় প্রতিদিনই বের হয়েছে ওকে নিয়ে কোথাও না কোথাও। দুজনে নিরন্তর হেঁটেছে পার্কের রাস্তায় গল্প করতে করতে। কিনেছে প্রচুর সাজগোজের প্রসাধনী, চুড়ি, গাজরা। পুরনো বন্ধুদের সাথেও সময় কাটিয়েছে রূপ। সব ছাপিয়ে ও বুঝতে পেরেছে জীবন কারো জন্য মুহূর্ত খানিকের জন্য থমকালেও থেমে থাকে না মোটেও। শুধু ভালোবাসার আগ্রহটা ফিকে হয়ে যায়, অনুভূতিগুলো চাপা পড়ে যায়। রূপ তুমুল বৃষ্টি মাথায় করে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে চোখ বুঝল। একপাশে উপরে উঠার চিকন লোহার সিঁড়ি আছে। সেই সিঁড়িতে বসে পিঠ ঠেকিয়ে মাথা ঊর্ধ্বমুখী করে শুয়ে রইল ও। বৃষ্টির একটানা ঝমঝম শব্দে আশেপাশের অন্য কোনো শব্দই কানে আসছে না। শুনতে শুনতে ঘোর লেগে যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ উপভোগ করা গেল না। একটু পরই কমে গেল বৃষ্টি, ঝিরিঝিরি করে বইছে এখন। রূপের মনটা খারাপ হল। ও আরও ভিজতে চেয়েছিল, বৃষ্টিবিলাসে ধুয়ে ছেলতে চেয়েছিল হৃদয়ের সকল মলিনতা। কিন্তু বাতাসের তীব্রতায় দেশ ঠান্ডাও লাগছে। আবার জ্বর এসে গেলে আর রক্ষা থাকবে না। সেই ভয়াবহ অসুস্থতার কথা ভেবে ভয়ার্ত পায়ে নেমে এলো। বাইরে থেকে আটকানো দরজাটা খুলে আগে উকি দিল। না, কারো সাড়া পাওয়া যাচ্ছে না এখনও। অবশ্য বেশিক্ষণ পারও হয়নি। রূপ একদৌড়ে সোজা নিজের ঘরে গিয়ে তড়িঘড়ি করে কাপড় বের করল। পরনের জামা কাপড় অনেকটা চিপে এলেও মেঝে ভেসে যাচ্ছে ঠিকই। দ্রুত ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর যখন বের হল, শুনতে পেল ফোনটা বেজে চলেছে অবিরত। ও পৌঁছাতে পৌঁছাতে কেটে গেল সেটা। হাতে নিয়ে দেখল শর্মির 4টা মিসড কল ভেসে আছে। রূপ এটারই আতঙ্কে ছিল এতদিন। ফোন ব্যাক করতে ইচ্ছা হল না। প্রশ্নের বাণে যখন জর্জরিত করবে শর্মি, কি জবাব দিবে ও? মেয়েটা নিশ্চয়ই ভীষণ রাগ করবে, কিন্তু রূপের কিছুই করার নেই। ফোন ব্যাক করতেই সত্যি সত্যি ওপাশ থেকে শর্মির আহত কণ্ঠের তির্যক স্বর ভেসে এও। হোয়াট ইজ দিস রূপ? তোমাকে আমি কখনো ক্ষমা করব না। হলুদ মেহেদির সব বাদই দিলাম, কাল বিয়ের ফাংশনে তো অন্তত এসো। তুমি তো আমাদের ফ্যামিলিরই একজন। তাহলে কিভাবে তুমি এত বড় একটা আনন্দের মুহূর্তে আমাদের সাথে থাকলে না? ভেবে বলো তো ঠিক করছো কিনা এটা। রূপ শুকনো একটা ঢোক গিলে বিছানায় বসতে বসতে বলল, আমার শরীর এত খারাপ লাগে জানো, একটুও ইচ্ছে করেনি কোলাহলের মধ্যে পা দিতে। আমার জন্য বাবা মাও যাচ্ছে না, তাছাড়া বাবার শরীরও ভালো নেই। তবে কাল ভাইয়া ভাবি যাবে, তুমিও আসবে ওদের সাথে, এটাই শেষ কথা। শর্মি, সত্যি বলছি, আমার ভালো লাগছে না। কালও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। না আসার জন্য ইচ্ছে করে বেছে বেছে কালকের দিনেই অ্যাপয়েন্ট নিয়েছ, তাই না? রূপ আতকি উঠল। মুখের উপর সত্যি কথাটা শুনে ভরকে গেল ভীষণ। তড়ঘড়ি গলায় বলল, পাগল হয়েছ? ইচ্ছে করে কেন করব? ইচ্ছে করে কেন করেছে সেটা শর্মি জানলেও বলতে পারল না। রূপ আর রাফিনের বিষয় শর্মি আজ পেয়েছিল, এটা জানতে দিতে চায় না রূপকে। সম্পর্ক যখন নেই, তাহলে শুধু শুধু জানিয়ে মেয়েটাকে লজ্জিত করতে মন সায় দেয়নি ওর। দেখা যাবে পরবর্তীতে, সামনে পড়লেই সংকোচে গুটিয়ে যাবে মেয়েটা। বিকেলের আলো মলিন হচ্ছে এমন সময় নাইলা এলো রূপের রুমে। হাতে ধরা ট্রেটা টেবিলে নামিয়ে বসল বিছানায়। রূপ আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে অনুসন্ধানী দৃষ্টিতে তাকার ভাবির দিকে। যদিও এভাবে তাকানোর কিছু নেই,
রোজা সন্ধ্যায় মেয়েটা ওকে সঙ্গ দিতে বেশ অনেকটা সময় এ ঘরে কাটায়। কখনো কখনো নাফিস ফেরার আগে সে ওঠেই না ননদের কামরা ছেড়ে। কিন্তু আজ তার ভাব দেখে মনে হচ্ছে কিছু একটা বলার প্রস্তুতি নিয়ে এসেছে, কিন্তু ততটাও মনোবল পাচ্ছে না বলার মতো। এতেই রূপের কৌতূহলী চাহনি। নাইলা একটা চায়ের কাপ ওর দিকে বাড়িয়ে নিজেরটাতে চুমুক দিতে দিতে খানিক গলা ঝাড়ল। তারপর বিছানায় পা গুটিয়ে আয়েশ করে বসে স্বাভাবিক সুরে বলল, মন্টন ভালো আছে এখন? একটা কথা বলার ছিল তোমাকে। রূপ ভ্রু ঈষৎ কুঁচে চায়ের কাপে চুমুক দিল। কাপটা নামিয়ে রেখে বলল, মন খারাপ থাকলে বলবে না? নাইলা একটু চাপা হাসি দিয়ে দুষ্টুমিশ্বরে বলল, না, সত্যি কথাটা শুধুমাত্র মন মেজাজ ফুরফুরে থাকলেই বলা যাবে। অবশ্য বৃষ্টিবিলাসের পর তোমার মন এখন স্ফূর্তিই থাকার কথা, তাই না? নাইলার মুচকি হাসি মুখের দিকে তাকিয়ে বিস্ময়ে চোখ বড় হয়ে গেল ওর। অসহায় মুখে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল কিছুক্ষণের জন্য। ওর এমন ভঙ্গি দেখে নাইলা সশব্দে হেসে উঠে বলল, চুরি করে যখন ঘরে ঢুকেছ তখনই দেখেছি। রূপ হাঁ করে একটা নিঃশ্বাস ফেলে মুখ ভেঙচে বলল, ভালো করেছ। এবার এটা গিয়ে বলে দিও না তোমার শ্রদ্ধেয় মাদার ইন লকে, শাসনির চামচি। নাইলা খিলখিল করে হেসে উঠল। একসময় হাসি থামিয়ে চায়ের কাপে নীরবে চুমুক দিল পরপর কয়েকটা। রূপ তখনও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তা দেখে কাপ নামিয়ে রেখে বেশ সিরিয়াস ভঙ্গিমা করে বলল, শোনো রূপ, তুমি সবসময় আমাকে বোনের মতো দেখেছ, সবাই জানে। আমার নিজেরও বোন না থাকাই তোমাকে সেমভাবেই ভালোবেসেছি। তাই আমি যা বলবো খুব মন দিয়ে শুনবে আর অবশ্যই বুঝারও চেষ্টা করবে। এ কথা তোমাকে বলার জন্য আজ আমিই নির্বাচিত হয়েছি, কারণ অন্য কেউ কথাটা বলার চেয়ে ভাবি হিসেবে আমি বললেই সাজবে বেশি, তাই। রূপ শব্দ করে নিঃশ্বাস ফেলে চোখ সামান্য উল্টে বিরক্তির ভান করে বলল, নায়িকা হিসেবে তুমি মোটেও জুৎসই নও। সুতরাং নাটক বাদ দিয়ে সোজা সারমর্মে চলে এসো। সারমর্মের জন্যই কিন্তু ভূমিকাটা জরুরি। এত ভূমিকা তো হোয়াইট হাউসের স্পিচেও দেওয়া হয় না। নাইলা হেসে ফেলল। একটু সময় নিয়ে কথা কটা গুছিয়ে নিল মনে মনে। তারপর সুস্পষ্ট ভাষায় ও কোমল গলায় রূপকে জানালো সেদিনের আসরের মূল বক্তব্যটা। রূপের দিকে কড়া দৃষ্টিতে খেয়ালও রেখেছে, যেন ভয়াবহ সংবাদটা শুনে ও মাথা ঘুরে না পড়ে আবার। অথচ রূপের ঠিকই মনে হল যেন ওর নিজের কানে কোনো বড়সড় ডিফেক্ট হয়েছে, অথবা ভাবির মাথায়। নইলে এমন একটা বিধ্বংসী অবাস্তব কথা ভাবি কি করে উচ্চারণ করেছে নাইলা, আরও শুনেছেই বা কীভাবে। রূপ যেন হাজার বোল্টের শখ খেয়ে চুপ করে বসে রয়েছে। ওকে তবদা খেয়ে বিমুড়োর মতো নিজের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকতে দেখে নাইলা ওর বাহুতে চাপড় দিয়ে বলল, ঠিক আছো তুমি? রূপ সম্বিত ফিরে পেয়ে ঝাঁকি খেয়ে উঠল। শরীরের লোমকুরুপগুলো দাঁড়িয়ে পড়ল ওর। চোয়াল শক্ত করে ভয়াবহ কঠিন চোখে চাইল নায়লার পানে। একসাথে আতঙ্ক, অবিশ্বাস ও ক্ষোভ ঝিলিক দিতে লাগল ওর চোখের তারায়। খসখসে গলায় শুধু এইটুকু উচ্চারণ করল, এই কথা কি খালামণি নিজ মুখে বলেছে? নায়লা স্বাভাবিক স্বরে বলল, তাহলে নিজের কথা কার মুখে বলবে? কিন্তু কেন? এতক্ষণে ক্ষোভ মিশ্রিত হুঙ্কারে বিস্ফোরিত হল রূপ। চেঁচিয়ে উঠে কান ঝাঁঝিয়ে দিল নায়লার। নিমিষেই চোখ টলটল করছে ওর তপ্ত জলে। তীর তীর করে কম্পমান ঠোঁট দুটো ভেদ করে আবার গর্জে উঠে বলল, পাগল হয়ে গেছে নাকি খালামণি? এমন একটা কথা কি করে বলল? নায়লা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত রূপের বাহু ধরে ঝাঁকিয়ে আশ্বাসের গলায় বলল, আরে আরে শান্ত হও, এখনও বাবা মা কিছু জানাননি ওনাদের। রূপ শান্ত হবে দূর, বরং আরও আগ্রাসী হয়ে উঠল। রাগে দুঃখে প্রায় কেঁদে ফেলাটাই বাকি এখন। নায়লার দিকে উত্তপ্ত দৃষ্টি মেলে ক্রুদ্ধ গলায় বলল, জানায়নি মানে? এখানে জানানোর কি আছে? ডিরেক্ট নাকচ করে দিল না কেন? ফাইন, করেনি যেহেতু এক্ষুনি করে দিতে বলো। অহেতুক মানুষকে ঝুলিয়ে রেখে কি লাভ? বাবা মা ভাবার সময় নিয়েছেন, ওনারাও অপেক্ষা করবেন বলে কথা দিয়েছেন। তুমি স্থির হয়ে একটু ভেবে চিনতে তারপর আমাকে জানিও। রূপের মনে হচ্ছে প্রাণপ্রিয় খালা নয়, পুরো পৃথিবীটাই ওর বিপক্ষে ঘুরছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? নির্ঘাত কোনো দুঃস্বপ্ন। এক্ষুনি জেগে উঠে দেখবে মা সকালের নাশতার জন্য ডাকতে ডাকতে গলা ক্ষয় করে ফেলছেন। অথচ নায়লার একটানা দৃষ্টিতে আবারও তাকানোর পর ধ্যান ভাঙল রূপের। শক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধারালো গলায় হিসিসে বলল,
ভাবার সময় নিয়েছেন? এর কোনো প্রয়োজনই নেই। আর তোমাকে যা জানানোর এক্ষুনি জানিয়ে দিচ্ছি। আমি ওই লোককে বিয়ে করব না মানে কিছুতেই করব না। এতে আমার জান চলে গেলেও আমি তা মেনে নিব। ওর সাথে কিসের দ্বন্দ্ব তোর, যে জান দিয়ে দিবি কিন্তু বিয়ে করতে পারবি না? দরজার কাছ থেকে মায়ের কড়া গলা শুনে রূপ নায়লা দুজনেই ফিরে তাকাল। থতমতো খেয়ে রূপ তড়িৎ উঠে দাঁড়াল। বাবার অবাধ প্রশ্রয়ে বড় হলেও মা শাসনে এক বিন্দু ছাড় দেননি ছেলেমেয়ে কাউকেই। কড়া অনুশাসনের গণ্ডিতে বড় করেছেন। ওনার শীতল রাগের সামনে ছেলে মেয়ে স্বামী সকলেই নিশ্চুপ বনে যায়। নাদিরা বেগম এগিয়ে আসতেই রূপও একটু এগিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। খপ করে মায়ের একটা হাত ধরে অবিচল গলায় বলল, কিসের দ্বন্দ্ব থাকবে মা? আমার কি কোনো মতামত দেওয়ার অধিকার নেই? আমার পছন্দ অপছন্দের গুরুত্ব দিবে না তোমরা? নাদিরা বেগম শান্তস্বরে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন, তোর পছন্দ আছে নাকি নিজের? রূপ আতকে উঠল। মা যে এভাবে ওর কথার ভুল অর্থ বের করবে, আগে বুঝলে শেষের কথাটা বলতো নাও। বলেই যখন ফেলেছে আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই, বরং সেটা চাপা দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই মুহূর্তে মাকে রাগানোর অর্থ শনি ডেকে আনা। দেখা যাবে রেগে গিয়ে আর কোনো কথাই শুনবেন না, ওর কিছু জিজ্ঞেসও করবেন না, সোজা ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবেন। রূপ শান্ত হওয়ার চেষ্টা করে বলল, সেটা বলিনি মা, তুমি তো ঠিকমতো জানোই না ওই লোকটা কত বদমেজাজি। কথা বলার আগেই জিনিসপত্র ভেঙে ফেলে। একবার কি করেছে জানো? অফিস থেকে ফিরে কফি চেয়েছে, তিতকুটে কফের পরিবর্তে কে যেন চিনি মিশিয়ে কফি বানিয়ে দিয়েছিল তাকে। এর সামান্য কারণে সোজা কাপটাই ছুঁড়ে ফেলেছে মেঝেতে। এটুকু না হয় মেনে নেওয়া যায়, কিন্তু এতই রকচটা লোক জানো তুমি? কাপ ফেলে যখন দেখল টেবিলের উপর কাপের সাথে ট্রেটাও আছে, অমনি সেটাও তুলে আছাড় মেরে ফেলে দিয়েছে। সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ। এমন একটা মানুষের সামনেও পড়ি না আমি, আর তার সাথে বিয়ের কথা ভাবছ তোমরা? একে জেনে শুনে কেউ পছন্দ করবে তুমি বলো? নাদিরা বেগমের তেমন হেলদোল হল না রূপের তীব্র অভিযোগ শুনেও। কয়দিনে রাজিয়ার থেকে অনেকটাই শুনেছেন জাবিরের ব্যাপারে। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ছেলেটার গাম্ভীর্যতা আর রাগের ব্যাপারটাও ছিল। নাদিরা জানেন ভাসুরের ছেলের মঙ্গল করতে গিয়ে নিজের একমাত্র মাগ্নির ক্ষতি কখনোই চাইবে না রাজিয়া। তাছাড়া জাবির যেমন প্রতিষ্ঠিত ছেলে, এমনটাই কবির সাহেব একমাত্র মেয়ের পাত্র হিসেবে সবসময় চেয়েছেন। এখন সেটা চেনাজানা আত্মীয়র মধ্যে হওয়ায় বেশ হালকাও বোধ করলেন, তাই এই প্রস্তাবে আপত্তি করার কারণ খুঁজে পাননি। তবুও ভাবগাম্ভীর্য রক্ষার্থে আরও ভালোমন্দ বিচার করে দেখার জন্য সময় নিয়েছেন। নাদিরা বেগম কণ্ঠ যথেষ্ট নমনীয় করে বললেন, তোর বিয়ের বয়স হয়েছে রূপ, যার সাথেই হোক বিয়ে তো একদিন হবেই। তোর বাবার শরীরটা ভালো নয় বলে ইদানিং তোকে নিয়ে একটু বেশিই টেনশনে ছিল। এর মধ্যে রাজিয়ারা প্রস্তাব দেওয়ায় সেটা নিয়ে আগ্রহের সাথেই অগ্রসর হতে চাইছেন এরা। একটা কথা মনে রাখিস, রাগী মানুষের অন্তর ভালোবাসার ক্ষেত্রে শতভাগ খাঁটি হয়। রূপ কিছু বলতে পারল না। চোখে টলমলে পানি নিয়ে মেঝেতে টাকিয়ে রইল। এতক্ষণ চুপচাপ মা মেয়ের কথা শুনে নায়লা এগিয়ে এলো এবার। রূপের কাঁধে ভরসার হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না মা, ও এখনও জ্ঞানে অবুঝ। বিয়ের কথা উঠলে শুরুতে সব মেয়েরই এমন অদ্ভুত রিয়াকশন হয়, আর নানান ভীতিকর চিন্তায় মাথা ছেয়ে যায়। একটু সময় দিন, দিন গেলেই সামলে উঠবে ও। নাদিরা বেগম আলতো করে রূপের হাতে চাপ দিয়ে ভরসার বাণী বুঝালেন। তারপর মাথা একটু নাড়িয়ে চলে গেলেন ঘর ছেড়ে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলাটা হয়তো সমীচীন নয়। শ্বশুরি চলে যাওয়ার পর নালা কিছু বলতে উদ্যত হল, তার আগেই রূপ কাটকাট গলায় হুকুম করল, তুমিও বের হও। বেচারি নায়লা মুখ মলিন করে বলল, আমি আবার কি করলাম ভাই? তোমাকে সঙ্গই তো দিতে চাইছি জাস্ট। রূপ তেতে উঠে বলল, সঙ্গ তোমার শাশুড়িকে দাও গিয়ে, শাশুড়ির চামচি কথাকার। একবার বলতে পারলে না, থাক মা, ও যখন চাইছেন না এ বিষয়টা ফুলস্টপ মেরে দিন। এখন আসছো সঙ্গর কচু দিতে, যাও ভাগো। রূপ এক প্রকার ঠেলে বের করে দিল নায়লাকে, তারপর লম্বা করে শ্বাস টেনে ঠাস করে দরজা বন্ধ করে দিল। ক্লান্ত পায়ে বিছানায় বসতেই হুট করে মনে পড়ল, জাবির কেন এসব কথাবার্তা এগোতে দিচ্ছে? সে নিশ্চয় কিছু জানে না এই ব্যাপারে। ও খোদা, দ্রুত জানানো প্রয়োজন তাকে। সেই বিষয় অবগত হলে 100% নিশ্চয়তা আছে এখানে এসব ক্যান্সেল হবার। যে পরিমাণ রেশারেশি চলে ওদের দুজনের, বিয়ের কথা জেনে নিশ্চয়ই ও আকাশ থেকে পড়বে পরে, তার আগে বাড়িঘর সব কামানের গোলাতে উড়িয়ে দিতে পারে আগে। তাকে না জানিয়ে তারই জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রূপ দ্রুত বিছানা হাতড়ে ফোন খুঁজে নিল, কিন্তু হঠাৎই মনে পড়ল ওর কাছে তো জাবিরের নাম্বার নেই। এক মুহূর্ত ভাবল,
কি করা যায়? শর্মির কাছে কি চাইবে? কিছুক্ষণ চিন্তাভাবনা করে অবশেষে সিদ্ধান্ত নিল খালামণিকে ফোন করবে। ভাবনা মোতাবেক সাথে সাথেই ফোন করে ফিরল। অপর পাশ থেকে রিসিভ হল না। ৩ বার রিং বাজার পরও কেউ রিসিভ করল না। রূপের হঠাৎ মনে পড়ল, আজ তো রাফিনের হলুদ, তাই হয়তো ব্যস্ত সবাই। ফোন কোথায় ফেলে রেখেছে হদিশ নেই। কথাটা মনে পড়তেই শুকনো খড়খড়ে গলায় ঢোক গিলল ও। রাফিন কি খুব খুশি আজ? না, কিছুতেই না। লোকটার কথা কিছুতেই ভাববে না ও। অগত্যা রুম ছেড়ে বারান্দায় চলে গেল উত্তপ্ত হৃদয়টা খানিক শীতল করতে। বৃষ্টি ভেজা খোলা বাতাসেও শ্বাস নিতে পারছে না রূপ। বারবার চোখ জ্বালা করে উঠছে। কেউ কিভাবে পারে এত পাষাণ হতে? একজনকে স্বপ্ন দেখিয়ে অন্যজনকে প্রেয়সী বানাতে? না চাইতেও শেষ পর্যন্ত ভীষণ উত্তপ্ত দুফোঁটা জল অবশেষে অবাধ্যের ন্যায় রূপের কোমল গালবে গড়িয়ে পড়ল। হুট করে ফোনটা বেজে উঠল ওর। রূপ তড়িঘড়ি পায়ে ভিতরে গিয়ে রিসিভ করে ফেলল। ওপাশ থেকে রাজিয়ার উৎফুল্ল গলা শোনা গেল। কি মেয়েরে তুই বাবা, এত করে বললাম তবু আসলি না? খালামণি, তোমার সাথে জরুরি কথা বলতে চাই। এত কোলাহলে শুনতে পাবে না। ৫ মিনিটের জন্য নিজের ঘরে যাও প্লিজ, বুঝে আসা গলায় বলল রূপ। রাজিয়া বেগম তাই করলেন। কিছুক্ষণ নীরবতার পর জানালেন, এসেছি, বল এবার। রূপ নিঃশব্দে লম্বা একটা নিঃশ্বাস টানল। কান্না ঠেলে এসে কণ্ঠ রোধ করে দিতে চাচ্ছি ওর। তপ্ত শ্বাস ফেলে সেটা রোধ করে বলল, তুমি কি করে জাবির ভাইয়ের সাথে তুমি জানো না উনি কেমন? আমার দ্বারা সম্ভব না কালামণি, মাকে কিছুতেই বুঝাতে পারছি না। ভাঙা গলায় কথা কটা বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল রূপ। রাজিয়া বেগম অবাক হয়ে ওকে বোঝানোর চেষ্টা করলেন। পাগল হয়ে গেছিস, এর জন্য এভাবে কাঁদতে হবে? রূপ হেঁচকি তোলে ভাঙা স্বরে বলল, তুমি মা বাবাকে বুঝাও। রাজিয়া বেগম এমন বিপাকে জীবনে পড়েননি। একদিকে ওকে বিয়ে করার জন্য সবার অজান্তে জাবির ওনাকে পাগল করে দিচ্ছে, এখন এদিকে আবার রূপ বিয়ে না করার জন্য মরা কান্না লাগিয়ে ওনার কাছে অনুরোধ করছে। উনি কি করবেন এবার? বিয়ে দিবেন না ভাঙবেন? নিজেকে তিনি রূপের চেয়েও বেশি অসহায় বোধ করতে লাগলেন। বুঝতে পারছেন রূপের ভয়টা কোথায়। তিনি কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে কোনো রকমে উচ্চারণ করলেন, দেখ মা, 5টা জিনিসের মধ্যে বিয়ে নামক জিনিসটাও একমাত্র আল্লাহরই হাতে। উনি চাইলে কেউ ফিরাতে পারব না, আর না চাইলে কেউ ঘটাতে পারব না। ভাগ্যের উপর ছেড়ে দিয়ে শান্ত হয়ে প্রার্থনা কর যেন যা হয় তাতে শুধুমাত্র মঙ্গল লেখা থাকে। ব্যাস, এটুকুই বলতে পারলেন রাজিয়া বেগম। এর বেশি বলার মতো ওনার কাছে আর কিছুই নেই। জাবিরকে যতটা উন্মত্ত দেখছেন তাতে বিয়ে নষ্ট করার ক্ষমতা ওনার নেই। তিনি বুঝতে পারছেন এই বিয়ে না হলে জাবিরকে আর পাওয়া যাবে না ধরাছোঁয়ার ভেতর। এমনটাই ইঙ্গিত দিয়েছে সে। ঘরবাড়ি ছেড়ে হয়তো পাড়ি জমাবে কোনো সুদূর অজানায়। ভাবতেই গলা শুকিয়ে গেল রাজিয়ার। প্রিয় খালামণির কাছেও সাহায্যের আবেদন করে ব্যর্থ হল রূপ। এই যন্ত্রণায় ঠোঁট চেপে বাড়ন্ত ফুপানি দমানোর চেষ্টা চালাল। রাজিয়া বেগম আর্দ্র গলায় বললেন, কাঁদিস না লক্ষ্মীমা, যা হবে ইনশাল্লাহ ভালোই হবে, ভরসা রাখ। রূপ ভরসা শব্দটাই মাথায় আনতে পারছে না। একে তো ভয় হচ্ছে জাবির ও রাফিনের মতো প্রতারক কিনা জানে, আরেক ভয় হচ্ছে নিজেকে নিয়ে। ভয় নয়, ঠিক বেদনা বলা যায়, শুষ্ক হৃদয়ের অব্যক্ত ব্যথা। যেখানে একদিন ভালোবাসার পুরুষকে নিয়ে কল্পনায় ঘর বেঁধেছিল, সেখানে কি করে তারই ছোট ভাইয়ের সাথে বাস্তবে বাস করবে? রাফিনের সাথে একই বাড়িতে থেকেও এই যন্ত্রণা ও কি করে লুকাবে? চলবে। গল্পের মূল থিম এবার শুরু হতে যাচ্ছে। সেই প্রথম প্রেম আমার, রূপাঞ্জনা, পর্ব 17, লেখিকা মেহেরুন্নেসা মিমি। সেই ঘটনার গুনে গুনে 3 দিন পার হল। দুপুরের পর শুয়েছিল রূপ। আজকাল আর ঘুমকাতুরে স্বভাবটা ধরা দিচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থেকেও ঘুমের দেশের বন্ধ দরজায় প্রবেশের অনুমতি মেলে না। যেন সেই দেশে আজকালও নিতান্তই অপ্রয়োজনীয়। না গেলেও চলবে। গভীর রাতে চোখ কোষে বন্ধ রাখার পরেও ঘুম না আসার যে যন্ত্রণা, এটা একমাত্র ভুক্তভোগী ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব নয়। রূপ নিজেও বুঝত না যদি এই দিনটা না আসত ওর ছোট্ট এই জীবনে। ও কিছুতেই ভাবতে পারছে না জীবন ওকে নিয়ে এমন খেলা কেন খেলছে। একদিকে রাফিনের বিবাহিত জীবনের কথা ভেবে, অন্যদিকে জাবিরের সাথে বিয়ে নিয়ে বাবা মায়ের সম্মতির কথা ভেবে ভেবে রূপের দিবস রজনী কেটে যাচ্ছে নির্ঘুম, যন্ত্রণাদায়ক। চিত হয়ে চোখ বন্ধ করে ও এখনও সেই সবই ভাবছিল, আর ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলে বুকের আহাজারি নিষ্পেষণ করছিল।
এমন সময় দুঃখবিলাসে চরম ব্যাঘাত ঘটিয়ে শত্রুতার পরিচয় দিয়ে কর্কশ শব্দে বেজে উঠল ফোনটা। রিংটোনটা মোটেও কর্কশ নয়, বরং ওর নিজের কাস্টমাইজ করা ভীষণই প্রিয় একটা মিউজিক। কিন্তু পরিস্থিতির প্রতিকূলতার কারণে এখন প্রিয় সেই সুরটাও অত্যন্ত অপ্রিয়, তিক্ত ঠেকল ওর কাছে। চোখের সামনে ধরে দেখল অচেনা নাম্বার। বিরক্তিতে দাঁত চেপে ফোনটা ছুঁড়ে ফেলবে, কিন্তু কি মনে করে যেন রিসিভ করল চুপচাপ। তবে কানে ধরে বলল না কিছু। দেখতে চায় অচেনা মানুষটা ছেলে নাকি মেয়ে, সেই রকম বুঝে তারপর কথা বলা যাবে। ওপাশেও কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ করে বেজে উঠল পরিচিত একটা কণ্ঠ। শান্ত ও অত্যন্ত ধীর গলায় উচ্চারিত হল, টিউলিপ চত্বরের পাশের রুফটপ রেস্টুরেন্টে অপেক্ষা করছি। তোদের বাড়ি থেকে পৌঁছাতে 10 মিনিটের বেশি লাগার কথা নয়। 15 মিনিট সময় দিলাম, গেট ইন ফ্রন্ট অফ মি। কথাটা শেষ হতেই রূপকে স্তব্ধ করে রেখে খট করে কেটে গেল লাইন। রূপ ধরফরিয়ে উঠে বসে কিছু বলবে তার আগেই বুঝল লাইন নেই। কথার ধরন শুনে চোখ মুখ কুঁচকে গেল ওর, ক্ষোভ জ্বলে উঠল চোখের তারায়। মনে মনে ভাবল 15 মিনিটের গুষ্ঠি উদ্ধার করি। সে ঢাকা থেকে হঠাৎ এখানে কি করছে হঠাৎ? যাই করুক, আমার কি? বসে থাকুক রুফটপের উপর, নয়তো চাঁদের দেশে কোথাও। সব কথা কি অন্যের মর্জিতেই হবে? আমার নিজের মন মর্জি বলে কিছু নেই নাকি দুনিয়ায়? যে যেভাবে বলবে সেইভাবেই পরিচালিত হব আমি। পরক্ষণে আর একটা চিন্তা খেলে গেল মাথার কোথাও। জাবির বিয়ের ঝামেলাটা মিটাতে আসেনি তো, আর ওরও তো কথা ছিল জাবিরের সাথে, যেটা সেই দিন বলা হয়নি নাম্বারের অভাবে। এসব মনে পড়তেই তড়িঘড়ি পায়ে তৈরি হতে গেল রূপ। সত্যি সত্যি 15 মিনিটের আলটিমেটামের সিরিয়াস হল ও। এরপর যদি কথা বলার সুযোগ না পেল। রূপ যখন হন্তধন্ত রেস্টুরেন্টে পৌঁছাল, 25 মিনিট পেরিয়ে গেছে ততক্ষণে। তাড়াহুড়োর হয়রানিতে ঘেমে উঠেছে ও। এদিক ওদিক তাকিয়ে ভাবল নিশ্চয়ই চলে গেছে বদলোকটা। তার আবার নিজের এক কথাই সই কিনা চোখ উল্টে তিক্ততা নিয়ে ভাবল রূপ। কিন্তু একটু পর কিছুটা দূরে জাবিরের চোখে চোখ কাটকাতেই থমকাল। স্তব্ধ হয়ে গেল তখন, যখন দেখল সে পায়ের উপর পা তুলে একাগ্র চিত্তে ওদিকেই তাকিয়ে আছে, অথচ খুঁজছে, দেখতে পেয়েও ডাকতে পারল না একটু। অসহ্য লোক একটা। দুরু দুরু বুকে এগিয়ে গেল রূপ। বারবার ঢোক গিলতে লাগল। মনে হচ্ছে এতক্ষণে সাজিয়ে আসা কথাগুলো একটাও ঠিকমতো গুছিয়ে বলতে পারবে না। ওকে অগ্রসর হতে দেখে হাতের ফোনটা টেবিলে রাখল জাবির। বুকের উপর হাত ভাঁজ করে তাকিয়েই রইল। রূপ নিঃশব্দে গলা ঝেড়ে শক্ত মুখে তাকাল। ছোট্ট নিঃশ্বাস ফেলে সাহস সঞ্চয় করল। কঠোর গলায় জিজ্ঞেস করল, কি বলতে চান? জাবিরের দৃষ্টি নড়চড় হল না, এমনকি এক বিন্দু কাঁপল না। আবারও সেই চিত্ত এলোমেলো করা প্রখর চাহনি। এত ক্ষুরোধার দৃষ্টি রূপের অসহ্য বোধ হতে লাগল। এভাবে কেন তাকিয়ে আছে লোকটা? আগে দেখেনি ওকে, নাকি কেমন মেয়েকে বিয়ে করানোর জন্য আদা জল খেয়ে লেগে আছে সবাই, সেটা পর্যবেক্ষণ করছে খুঁটিয়ে? রূপকে স্তব্ধ করে জাবির তার স্বভাবসুলভ তেড়া ভাষায় কথা বলে উঠল, চাইলে বসেও শুনতে পারিস। রূপের গা কিরকির করতে লাগল। বস, এই ছোট্ট একটা সহজ কথাকেও কতই না ঘুরিয়ে বাঁকিয়ে তির্যক তথে নিয়ে তারপর বলল। এত বড় বাক্যের যে বস শব্দটা কি অধিকও শ্রুতিমধুর লাগত না? কিন্তু শ্রুতিমাধুর্যের ধারধারার মতো লোক তো এ নয়। সেটা রূপ কেন ভুলে গেল? এমন লোককে কিনাও করবে বিয়ে? কথাই তো বলার রুচি হয় না এর সাথে। তপ্ত একটা নিঃশ্বাস ফেলে বাধ্যের মতো বসল ও। জাবির সরু চোখে ওর দিকে তাকিয়ে থেকে এমন একটা কথা বলল যে রূপের এতদিন যে সামান্য একটু আশার আলো ছিল, হুড়মুড়িয়ে এক ঝলক দমকা বাতাসের মতো জাবিরের কথাটা যেন সেই আলোক খপ করে নিভিয়ে দিল। অবিশ্বাস্য নেত্রে চেয়ে থেকে বরফের মতো বা পাথরের মতো জমে গেল ও। জাবির বুকে বাঁধা হাত দুটো একটু নাড়িয়ে শান্ত স্বরে বলেছে, রিজেক্ট করে তুই আমাকে অপমান করছিস? রূপ আশাহত নয়নে চেয়ে থেকে ভাবল, তার মানে জাবিরও রাজি এই বিয়েতে? রাজি হবে নাই বা কেন? রূপ তো আর জাবিরের মতো তেড়া স্বভাবধারী মানুষ নয় যে ওকে অপছন্দ করবে। কিন্তু তাই বলে একেবারে বিয়ে করতেই রাজি হয়ে যাবে? এ কোন ফ্যাসাদে জড়িয়ে গেল রূপ? ও নিজেকে ধাতস্থ করে শক্ত ও রূঢ় গলায় বলল, আমি সেধে অপমান করছি না। আপনি কেন এই কাজটা করলেন আগে সেটা বলুন। মানা করলেন না কেন সবাইকে? প্রায় সাথে সাথে জাবির বলে উঠল, কেন, আমাকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? আগেরবারের চেয়েও বেশি বজ্রপাত হল এবারও। মাথার ভেতর মনে হচ্ছে মিসাইল ছোড়া হয়েছে,
যার ফলে স্তব্ধ হয়ে ভাষা হারিয়ে ফেলেছে ও। মুখটাই চুপসে গেল ওর। হতবুদ্ধি হয়ে পড়ল। একটু পর অরষ্টভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল জাবিরের চেহারা থেকে। অস্থির দৃষ্টি ঘুরতে লাগল জানলার বাইরের ব্যস্ত রাস্তায়। যেই ভয় রূপ পাচ্ছিল, জাবির হঠাৎ অপ্রত্যাশিত সেই প্রশ্নটাই করে ফেলল। এখন ওই অযোগ্যটা ভালোবাসিস? রূপ চমকে উঠে ঢোক গিলে সাথে সাথে মাথা নাড়ল। ও নিজের সেই বোকামির প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে একটু তাড়াহুড়ো করে বলল, বড় ধাই কি এভাবে বলে? আপনাদের দুজনের মধ্যে কি নিয়ে এত রেশারেশি? আপনি উনাকে এড়িয়ে চলেন আমি দেখেছি, কেন? জাবির শান্ত গলায় বলল, বলবো একদিন, সেসব বাদ। তুই বল, ভালোবাসাবাসি ভুলে গে থাকলে তোর আর কি সমস্যা? রূপের যেন রাগটাও তেজস্বী নেই আর। অবসাদে মিয়ে আসছে অনুভূতি। ক্লান্ত নিঃশ্বাস ফেলে উত্তর দিল, বুঝতে পারছেন না কেন? আমি আপনাকে কোনোদিন ওই নজরে দেখিনি। দেখিসনি? এখন থেকে দেখবি। আশ্চর্য তো, আপনি আমাকে ফোর্স করছেন নাকি? জাবির এক মুহূর্ত দেরি না করে জবাব দিল, হ্যাঁ। রূপ আবারও চমকে উঠে বিরক্ত মুখে পেয়ে প্রশ্ন করল, জোর করে বিয়ে করবেন নাকি? হ্যাঁ। জাবিরের পটাপটে হেন বেপরোয়া জবাবে রূপ বারবার চমকে উঠছে কেবল। কপাল কুচকেও তাকিয়ে রইল জাবিরের মুখের দিকে। জাবিরের শান্ত দৃঢ় দৃষ্টির একটানা চাহনিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ও। ত্রস্ত চোখ দুটো সরিয়ে নিল। জাবির একটু চুপ থেকে চোখে শয়তানি ফুটিয়ে কুটিল কণ্ঠে হঠাৎ করল, তুই নাকুচ করলে সবাই যখন তোর অমতের কারণ জানতে চাইবে, তখন আমি বলে দিব তোর আর রাফিনের মধ্যকার সমস্ত বিষয়। ভেবে দেখ, সবাই জেনে ফেললে লজ্জায় আর ওই বাড়িতে পা রাখতে পারবি কিনা। কয়েক মুহূর্তের জন্য ধ্যান জ্ঞান হারিয়ে রূপ শুধু হতভম্ব চোখে বড় বড় করে তাকিয়ে রইল। তার মানে সত্যিই জাবির সব জানত। ভীষণ ধূর্ত লোকটা। নিশ্চয় রাফিনের সাথে ওর একান্তে বলা কোনো কথাবার্তা শুনেই এই ধারণা পেয়েছে সে। রূপ হতভম্ব ভাব কাটিয়ে দাঁত চেপে বলল, আড়ালে দাঁড়িয়ে মানুষের কথা শোনা অন্যায়, জানেন না আপনি? জাবির নিতান্ত অবহেলার স্বরূপ আড়মোড়া ভেঙে চুলের ভাঁজে হাত বুলাল। তুলে রাখা পাটা নামিয়ে অন্য পাটা এবার আরেক পায়ে তুলে হেয়ালির সুরে উত্তর দিল, যখন শুনেছি তখন জানতাম না, এখন তোর থেকে জানলাম। আমি এবার রাফিনের মতো অত বিজ্ঞ নই, আমার জানাশোনা কম। রূপ রাগে স্তম্ভিত চোখে তাকিয়ে থেকে বলল, বলে দিন গিয়ে, যান, আমি আর ওই বাড়িতে এমনিতেও যাব না, প্রয়োজনে হোস্টেলে উঠব। জাবির তিরস্কারের ভঙ্গিতে ঠোঁটের কোণে হাসল সামান্য। চোখ দুটো খানিক ছোট করে ফাঁদে পড়া ঘুঘুকে দেখানো সহমর্মিতার মতো বলল, সামনে ফাইনাল এক্সাম রেখে তুই এখন হোস্টেলে নতুন জীবন শুরু করবি? দিবে তোকে? মাঝে মাঝে তোর মূর্খামি দেখলে বড্ড মায়া হয় আমার। হাউ ইনোসেন্ট! দুঃখেও কোণঠাসা হয়ে পড়া জ্বালাময় অনুভূতিতে রূপের চোখে প্রায় পানি আসার জোগাড়। ও ঘুতার্ত বাঘিনীর ন্যায় কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে চেয়ে রইল। দৃষ্টির অগ্নিতেই হয়তো জ্বালিয়ে ভস্ম করতে চাচ্ছে সামনে বসা অসহ্যকর প্রাণীটাকে। এক পর্যায়ে আর রাগ সামলাতে না পেরে ক্যাটকেটে স্বরে ঝগড়ার ভঙ্গিতে বলল, অবশ্যই দিবে, অসম্ভব কিছু নয়, আমার বাবা আমার কথা কখনো ফেলেনি। জাবির মাথা ওপর নিচ করে ছোট্ট নিঃশ্বাস ফেলে হঠাৎ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ঠিক আছে, সম্ভবটা এবার অসম্ভব করার দায়িত্ব আমার। দায়িত্বটা নিয়ে কেমন অনন্ত জলিল জলিল ফিল হচ্ছে, তবে রিমেম্বার দ্যাট তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারলি। জাবির এক পা বাড়াতেই রূপও উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেল। রাগান্বিত গলায় বলল, এই কি করবেন আপনি? বলে যান, খবরদার উল্টাপাল্টা কিছু করলে কিন্তু আমি মরে যাব কিন্তু। আর কোনো কথা এই মুহূর্তে মাথায় না আসায় বোকার মতো মরণের কথাটাই বলে বসেছে রূপ। জাবির পা থামিয়ে আস্তে করে পিছনে ঘুরল। সানগ্লাসটা চোখে পড়তে পড়তে নির্বিকার মুখে বলল, মরে যা, মরলেও তোকে বিয়ে করে আমার নামে রেজিস্টার করে তারপর কবরে নামাবো। রূপ কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়েই থাকতে পারল। জাবির নিতান্ত স্বাভাবিক পায়ে হেঁটে চোখের আড়াল হতেই ও হঠাৎ ভীষণ অসহায় বোধ করতে লাগল। এমন কেন করছে লোকটা? অপছন্দের কারণ নেই বলে জবরদস্তি করে বিয়ে করে ফেলতে হবে? এটাও কি ভাবছে না যে তারই বড় ভাইকে একসময় ভালোবেসেছে রূপ? এইসব জেনেও কি করে ওকে বিয়ে করতে চাচ্ছে? ভাব দেখে মনে হয় একটু রিস্ক নিতেও নাড়াচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব নিজের নামে রেজিস্ট্রি করতে চায়। যেন রূপ ভেগে যাচ্ছে কোথাও, তল্পতিপ্পল গুছিয়ে ফেলেছে, আর সেটা অগোচরে জানতে পেরেই তার এত তাড়া। সে কেন বুঝতে পারছে না
এখন এই মুহূর্তে কারো সাথে সম্পর্কে জড়ানো রূপের পক্ষে মোটেও সম্ভব নয়। বিয়ে তো কল্পনারও বাইরে। ওর মনের অবস্থা এখন বিপর্যস্ত, করুণ, হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিয়ে করে এখন বিশাল বিশাল দায়িত্ব কাঁধে চাপিয়েও হাঁসফাঁস করতে চায় না। লম্বা সময় একটু নিরিবিলি থাকতে চায়, নির্ঝঞ্ঝাট জীবন চায়। আগুন ঝরা রোদের মতো রাগে গনগনে মেজাজি নিয়ে বাড়িতে পা রাখতেই বাবার সাথে দেখা হয়ে গেল রূপের। তিনি বললেন রূপ যেন ফ্রেশ হয়ে এক্ষুনি ওনার ঘরে যায়। চিন্তিত ক্লান্ত রূপ দুশ্চিন্তায় আরও মুষড়ে পড়ল। হঠাৎ করে বাবা আবার কি বলবেন? পরমুহূর্তে মনে পড়ল নিশ্চয় বিয়ের বিষয়। দুঃখের পরিমাপে ব্যর্থ হয়ে কপাল চাপড়াল রূপ। মনে মনে একটাই প্রার্থনা করল, ওহ খোদা বাঁচাও। রূপ যখন বাবার কাছে গেল তখন মা আর ভাইয়াও রুমে ছিলেন। মেয়েকে দেখে তিনি স্ত্রী ও পুত্রকে বললেন রুমের বাইরে যেতে। এটা শুনে রূপের বুক ধুকপুকানি আরও বেড়ে প্রায় কান ফাটিয়ে দিতে লাগল। এত জোরে হৃৎস্পন্দনের শব্দ পাচ্ছে ও, মনে হচ্ছে এ ঘরে উপস্থিত অন্যরাও হয়তো শুনতে পাচ্ছে সেটা। যদিও রূপী বাবার কাছে সবচেয়ে আদরের, বেহিসেবি প্রশ্রয়ও পেয়েছে তার থেকে, তবুও মাঝে মাঝে বাবা যখন রেগে কঠিন হয়ে যান তখন রূপ ভয় পায়, দুরু দুরু বুকে কুকড়ে থাকে। নাফিস চলে গেল, নাদুরা বেগম গেলেন না। কবির সাহেবও তার কিছু বললেন না ওনাকে। রূপ এগিয়ে যেতেই সরাসরি প্রসঙ্গে চলে গেলেন কবির সাহেব। তবে ওনার কণ্ঠে রাগ নেই দেখে রূপ কী পরিমাণ স্বস্তি পেল বুঝাতে পারবে না। কবির সাহেব বেশ শান্ত স্বাভাবিকভাবেই বললেন, তুই নাকি সেদিনের ঝামেলার রেশ ধরেই ওই বাড়িতে যেতে চাচ্ছিস না। সামান্য সময়ের জন্য স্বস্তিতে শীতল হওয়া রূপের প্রাণটা আবারও ধক করে উঠে পড়ে। এক প্রকার থমকে যেতে চায় শরীর ও মস্তিষ্কের কার্যক্রম। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল কেবল। কোন ঝামেলা? ওর তো তা ঠিক করে মনেও নেই। সেই রেশ ধরেও যাচ্ছে না, এমন কথা কোথায় পেলেন এরা? ও তো আসছে পর থেকেই রাফিনকে মন থেকে সরিয়ে নিজেকে সুস্থ স্বাভাবিক করার প্রচেষ্টায় মত্ত ছিল দিনরাত। আর কিছু তো ভাবারও ফুরসত মেলেনি। ওকে চুপচাপ অবনত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কবির সাহেব কিছুটা রুষ্ট স্বরে বললেন, সামান্য একটা ঝামেলার কারণে তুই ওইখানে যাবি না, অথচ ওই শহরেরই হোস্টেলে উঠবি? এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে রূপ? ওনারা কতটা লজ্জা পাবেন সেটা ভেবেছিস একবার? কতটা আহত হবেন? আর তোকে কতটা ছোট মনের ভাববেন বলতো? রূপ এবার বুঝল বারবার ঝামেলা বলতে জাবিরের চর মারার ঘটনাটাই বোঝানো হচ্ছে। বাবা ভাবছেন সেই ঘটনার সূত্র ধরে রূপ যাচ্ছে না। ও চোখ তুলে বিস্মিত কণ্ঠে শুধল, এইসব কি বলছো বাবা? আমি কখন বললাম সেই সূত্র ধরে যেতে চাচ্ছি না? তুই বলিসনি, কিন্তু আমি জেনেছি ঠিকই। এখন পাগলামি না করে নিজের আর আমাদের সম্মান রক্ষার্থে হলো যেতে হবে তোকে। রূপ পুরো উদ্যমে বোঝানোর চেষ্টা চালাল, বাবা আমি তো সে ঘটনা ভুলেই গেছি। এত সিলি একটা ঘটনা ছিল, সেই জন্য আমি যেতে চাচ্ছি না। এটা শুনে তো আমারই লজ্জা লাগছে। আসলে এমনটা নয়। জানি তুই এখন না যাবার জন্য এগুলোই বলবি, কিন্তু মা আমিও তোদের বয়সটা পার করে এসেছি। জাবের তোর খারাপ চায় না, ছেলেটা ভালো। ভাগ্যে লিখা থাকলে বিয়ে অবশ্যই হবে। তুই আমি কিছুই করতে পারবো না। আর না থাকলে ৭ সমুদ্র ১৩ নদী একত্রিত করলেও বিয়ে হবে না। সেসব না হয় পরে দেখা যাবে। আমি চাই আগে পরীক্ষাটা শেষ করে আয় তুই। রূপ এবার দিবালোকের সত্যের মতো স্পষ্ট বুঝতে পারে এই সব কিছুই জাবিরের কর্মকাণ্ড। যে রূপের জীবনটা আগ্নিমুখের দোরগোড়ায় নিক্ষেপ করে অনন্ত জলিল জলিল ফিলিং নিয়ে এতক্ষণে নিশ্চয়ই মহাসুখে সিগারেট ফুঁকছে। সত্যি এত ডেয়ারিং লোকটা ওকে এভাবে ফাঁসিয়ে দিল। একটু আগেই বলেছে সম্ভবকে অসম্ভব করবে, আর ও বাড়ি ফেরার আগেই সেই কাণ্ড ঘটিয়েও ফেলল। বাবাকে ফোন করে নালিশ করে দিল, তাও বানিয়ে বানিয়ে। একে তো রূপ দেখে নিবে, অবশ্যই দেখে নিবে। বাবার কথার আর প্রতিউত্তর করার উপায় নেই বুঝতে পেরে নীরব রাগে গজগজ করতে করতে রুমে চলে গেল রূপ। দুদিন পার হতে না হতেই রূপকে এক প্রকার ধরে বেঁধে পাঠিয়ে দেওয়া হলো চৌধুরী বাড়িতে। এবার কবির সাহেব নিয়ে আসেননি, নাফিসের সাথে এসেছে ও। বিয়ে প্রসঙ্গে সবার ইতিবাচক মনোভাব দেখে এক প্রকার হাল ছেড়ে দিয়েছে রূপ। সর্বশেষে খালামণির কথাটাকেই আমলে নিল। সবটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে ক্ষান্ত দিল ও সকল চিন্তাভাবনার। ভাগ্যে না থাকলে কিছুতেই হবে না এই বিয়ে। রূপ যেই এক আতঙ্ক আর অস্বস্তিতে কুঁকড়ে যাওয়া মন নিয়ে এই বাড়িতে প্রবেশ করেছিল, একটু পরই অলৌকিকভাবে যেন সেসব ধুলোর মতো উড়ে দূর হয়ে গেল। ভেবেছিল এসেই রাফিনের বউয়ের মুখোমুখি হতে হলে ও দুঃখে মরেই যাবে, কিন্তু জানতে পারল বিয়ের কিছুদিন পরই ওরা দুজন নিজেদের সদ্য ক্রয়কৃত ফ্ল্যাটে শিফট হয়ে গেছে। সংবাদটা শুনে এত প্রশান্তি পেল রূপ, এই বাড়িতে ফিরতে না চাওয়ার যে আরও একটা বিশদ কারণ আছে সেটা ভুলেই গেল কিছুক্ষণের জন্য। খুশিতে মন প্রাণ হালকা হয়ে গেল তুলোর মতো। দীর্ঘদিন পর এখানে ফিরলেও
সবার আচরণ দেখে মনে হচ্ছে এই তো একটু আগে বেরিয়েছিল ও, এখন ফিরে এসে আবার সাক্ষাৎ করছে। ব্যাপারটাতে ওর মন বিগলিত হলো কিছুটা। না, পরিবারটা খারাপ নয়, যত খারাপই তো সব ধারণ করে আছে দুই ভাই একাই। শর্মির আজ কলেজ ছিল না, ও কোচিং থেকে এসে রূপকে দেখে অবাক হল। খুশির আভাসও দেখা গেল ওর চোখে মুখে, কিন্তু কোনো কথা না বলে মুখ ফিরিয়ে তরতর করে ওপরে উঠে গেল। রূপ খালামণি আর আন্টির থেকে ছাড় নিয়ে দ্রুত ওপরে উঠল। পিছু পিছু শর্মির রুমে ঢুকে পিছন থেকে ওকে ঝাপটে ধরল। শর্মি সরে যেতে চাইলে আরও শক্ত করে ধরল। মিষ্টি করে বলল, 2 দিন পর এলাম আর তুমি নিষ্ঠুরের মতো মুখ ফিরিয়ে চলে এলে, খুব দুঃখ পেয়েছি বান্ধবী। শর্মি এবার ঘুরে দাঁড়াল, শক্ত মুখ করে গম্ভীর স্বরে বলল, কথা বলো না তুমি, কি করে পারলে এতটা দিন না এসে? আমরা কি এতই অপছন্দনীয় তোমার কাছে? শর্মির ফুলে ওঠা গাল দেখে অসহায় কণ্ঠে রূপ সাফাই পেশ করল, সরি, দেখো এখন তো এসে পড়লাম। উদ্ধার করেছ, দেখবে পরীক্ষাতে এবার 0.000 আসবে তোমার, বদদোয়া দিয়ে দিলাম। অবশ্য এমনিতেও এটাই হবে। রূপ একপাশ থেকে আবার আলতো করে জড়িয়ে নিল শর্মিকে। শব্দ করে নিঃশ্বাস ফেলে শয়তানি কণ্ঠে শর্মি বলল, তোমার শয়তানি বন্ধ করার জন্য সবাই মিলে খুব উচিত একটা কাজ করেছে, বুঝলে? এবার দেখব কি করে পারাও এ বাড়ি থেকে। রূপ আবার অসহায় মুখ করে টাকাল। তার মানে শর্মিও সব জানে? বিয়ে সম্পৃক্ত কথাটা কি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে? তাহলে নিশ্চয়ই রাফিনের কান অবধিও পৌঁছেছে। রূপের মুখটা হঠাৎই নিরুৎসাহিত ঠমঠমে হয়ে যেতে দেখে শর্মি করুণ কণ্ঠে বলল, প্লিজ রাজি হয়ে যাও রূপ, ছোট ভাইয়া এতটাও খারাপ নয়, বিশ্বাস করো। শুধু ভাইয়াকে একবার কাছ থেকে দেখো, লক্ষ্য করো, তাহলেই বুঝবে। লক্ষ্য করার আগেই যে রূপের মেজাজের 13টা বাজিয়ে বসে থাকে লোকটা, তা তো শর্মি জানে না। কখনো দেখা হলেই রূপের শান্ত মেজাজটা বিগড়ে দিতে এক মুহূর্ত দেরি করে না। একে আবার যাবে কিনা কাছ থেকে লক্ষ্য করতে? রূপ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, নিচে চলো, নাশতা করি একসাথে। শর্মি ভেবেছিল রূপ এই বিষয় নিয়ে উচ্চবাচ্য করবে, কারণ সেও শুনেছিল রূপ বিয়েতে রাজি নয়। কিন্তু রূপের স্বাভাবিক আচরণ দেখে হুট করে আনন্দের জোয়ারে ভেসে গেল সে। তাহলে সত্যি রূপ ছোট ভাইয়ের বউ হতে রাজি হয়েছে? এই বাড়িতে চিরস্থায়ী হওয়াতে আপত্তি নেই আর। এর চেয়ে খুশি সংবাদ শর্মির জন্য আর কিছু হতে পারে না। শর্মি রূপের প্রতি জাবিরের ফিলিং সম্পর্কে আগেই অবগত। রাফিনের বিয়ের পর যখন ওদের বিয়ের কথাবার্তা উঠল, শর্মি মনে মনে প্রার্থনা করেছে ভাইয়ার এই ভালোবাসা যেন অবশ্যই সার্থকতা পায়। বড় ভাইয়ের চেয়ে ছোট ভাইয়ের জন্য ওর টান বেশি, অথচ বড় ভাইয়ের সাথে গল্পগুজব করলেও ছোট ভাইয়ের সাথে কখনো মন খুলে কথাও বলা হয় না। ছোট থেকেই দেখেছে জাবির সবসময় নিজেকে সবার আড়ালে রেখেছে, একটা নির্দিষ্ট দূরত্ব সীমা তৈরি করে রেখেছে। হয়তো এজন্যই স্বেচ্ছায় একাকিত্ব বরণ করে নেওয়া ভাইয়ের জন্য এই অব্যক্ত অনুরিক্তি শর্মির মনে। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা, পর্ব 18, লেখিকা মেহরুন্নিসা মিমি। নিকষ কালো আকাশের বুকে এক ফালি চাঁদ উঠেছে। এক ফালি নয়, হয়তো অর্ধফালি বলা যায়, কারণ চাঁদটা নতুন, তাই অত্যন্ত সরু এখনও। অথচ সেখান থেকেই ঝরঝর আলো ঠিকরে পড়ে আলোকিত করে রেখেছে ধরণী। রাত প্রায় 8টা। সন্ধ্যা থেকেই পড়ার টেবিলে ব্যস্ত ছিল রূপ। ক্লান্ত ঠেকছে ভীষণ, আর কিছুক্ষণ পরেই উঠে যাবে। এর মধ্যে হঠাৎ দরজা কড়া নাড়ার শব্দ হল। রূপ চট করে মুখ ঘুরিয়ে রাজিয়া বেগমকে দেখে মিষ্টি করে হাসল। রাজিয়া বেগম ভিতরে ঢুকে ওর পাশে বসে টেবিলের উপর নাস্তার ট্রে রাখলেন। বিশাল একটা চায়ের মগ, সাথে সুন্দর করে ডেকোরেশন করা রেড সস স্প্যাগেটি, উপরে মেল্টেড চিজ। রূপ তা দেখে হাসিতে উদ্ভাসিত মুখে বলল, শর্মি বানিয়েছি নিশ্চয়ই, দেখতে কি সুন্দর হয়েছে। চাইনিজ আইটেমের বেলায় ওর জুড়ি নেই, কেউ টেক্কা দিতে পারবে না। রাজিয়া বেগম প্রতিউত্তরে কোমল করে হাসলেন শুধু। রূপ সাথে সাথেই 1 চামচ মুখে দিল ধোঁয়া ওঠা স্প্যাগেটি থেকে, আর পর মুহূর্তেই আবেশে চোখ দুটো বুজে এলো ওর। আরও 1 চামচ তুলে নিতে নিতে উচ্ছ্বসিত হয়ে বলল, বেস্ট হয়েছে সত্যি। রাজিয়া বেগম একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হেসে বললেন, এই একটা জিনিসই শুধু মানাতে জানে জাবির। ঘুরন্ত চামচটা প্লেটের মাঝেই থমকে গেল রূপের। অস্বস্তিতে কণ্ঠ রোধ হয়ে এলো ওর। রাগে নিজের মাথায় 100টা চাটি মারতে ইচ্ছা করল। এজন্যই লোকে বলে, না জেনে শুনে ফটফট করে আন্দাজে কথা বলা উচিত নয়। কি লজ্জাটাই না পেতে হলো। আর এই লোকটা রাততেও জানে নাকি? এর চেয়ে আশ্চর্যজনক কথা আর দ্বিতীয়টা হয়তো ইহজীবনে শুনেনি রূপ। রূপকে অস্তস্ত করতে দেখে রাজিয়া বেগম আবার বললেন, দেশের বাইরে যখন ছিল তখন শিখেছে। বহুদিন পর আজ কেন রেধেছে জানিস রূপ?
ঘোরন্ত চামচটা প্লেটে রেখে দিয়ে রাজিয়া বেগমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রূপ। রাজিয়া বেগম আগের প্রসঙ্গ তুলে রেখে ভ্রু কুঁচকে বললেন, কি হলো, খা। রূপ কিছু বলতে পারল না। অস্বস্তি নিয়ে আবার চামচে ঘোরাতে শুরু করল চিজ মেশানো স্প্যাগেটি। রাজিয়া বেগম আবার মুখটা হাসি হাসি করে বললেন, শর্মি, রুমু আর আবিদ মিলে রিকোয়েস্ট করে রান্না করিয়েছে ওকে দিয়ে, কারণ আজ ওর জন্মদিন। রাজিয়া বেগম কথাটা রূপের দিকেই তাকিয়ে বলেছেন। বলার পরও দৃষ্টি সরাননি। তিনি দেখতে চান রূপের মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা এই বিশেষ কথাটি শুনে। কিন্তু ওনাকে হতাশ করে রূপের মুখভঙ্গি একই রইল। চামচ ঘুরিয়ে স্প্যাগেটি প্যাঁচাচ্ছে মনোযোগ দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটা মুখে দিল না। রাজিয়া বেগমের হতাশা চরম নিরাশায় পরিণত করে চামচটা রেখে দিল। চামচ রেখে চায়ের কাপ তুলে চুমুক দিল। রাজিয়া বেগম ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজ কথাগুলো বলা বোধহয় প্রয়োজন। জাবিরের বাকুলতা, পাগলামি আর তিনি নিতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় বিশেষ গুরুত্ববহ সেসব বাক্য সমাহার গুছিয়ে নিলেন। তারপর স্নেহের কোমল গলায় বলতে লাগলেন, জানিস রূপ, শুনতে অস্বস্তি লাগলেও কিছু পরিস্থিতিতে কিছু কথা সরাসরিই বলার প্রয়োজন হয়। কথাগুলো গুছাতে আমার অনেক দিন সময় লেগেছে। তবুও হয়তো ঠিক করে বলতে পারবো না বা বুঝাতে পারবো না তোকে, কিন্তু তুই বুঝার চেষ্টা করিস প্লিজ। কাতর স্বরে কথা কয়টা বলে আস্তে করে নিঃশ্বাস ফেলে আবার বলতে লাগলেন রাজিয়া বেগম, জাবিরের ব্যক্তিত্বটা একটু অন্যরকম হলেও নিজের কর্তব্য সম্পর্কে সে প্রচণ্ড সৎ ও নিষ্ঠাবান। কখনো কোনো দায়িত্ব নিলে জান প্রাণ দিয়ে হলে সেটা রক্ষা করা ওর স্বভাব। রাজিয়া বেগম থামলেন এইটুকু বলে। রূপ বুঝল দায়িত্বের কথাটা কেন উত্থাপন করেছেন রাজিয়া বেগম। যেন রূপ বুঝতে পারে বিয়ে করে স্ত্রীর দায়িত্ব নিয়ে অসচেতন হওয়ার কোনোরূপ আশঙ্কা নেই। রাজিয়া বেগম খানিক থেমে আবার বলতে লাগলেন, ওর বৈশিষ্ট্য কি জানিস? অপছন্দের একটা শব্দ ওর কানের কাছে উচ্চারণ করার স্পর্ধা কারণেই। অপছন্দনীয় কোনো বস্তুর দিকে সে ফিরেও তাকায় না বলে সবাই জানে। ওর অনিচ্ছার কোনো কাজ রাতদিন কেঁদেও কেউ আদায় করতে পারবে না। সেই ছেলেটা যখন হঠাৎ তোকে চাইল আমার কাছে, আমি সত্যি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। এখনও বিস্ময় কাটাতে পারি না। তবে যেহেতু এটা জানি ও মনের দৃঢ়তার দিক থেকে সর্বোচ্চ নিষ্ঠাবান, এই ভরসাতেই বিয়ের বিষয় এগিয়েছে আমি। জানিস, রাফিনার শর্মির মতো নিজের অনুভূতিগুলো বর্ণনা করতে জানে না বলে সবসময় সবার আড়ালে থেকে যায় ওর অনুভূতিগুলো। এজন্যই প্রায় ওকে ভুল বুঝে সব। সেগুলো যদি কখনো ব্যক্ত করতে হয়, একমাত্র স্থল হিসেবে আশ্রয় নেয় আমার কাছে। আমি জানি একটা বিষয়ের প্রতি কতটা আকর্ষণ, কী পরিমাণ ভালোবাসা থাকলে সেই জিনিসটা মনে প্রাণে চায়ও। নিজের মনে যদি কিছু নিয়ে সামান্য কনফিউশন থাকে, তাহলে সেটা থেকে নিজেকে দূরে রাখার প্রবল নিয়ন্ত্রণ ক্ষমতা ওর আছে। কিন্তু তোর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে যখন আকাঙ্ক্ষা পেশ করল আমার কাছে, বুঝতে পেরেছি নিজের অনুভূতি নিয়ে কোনো সংশয় নেই ওর মনে। আশা করি আমার কথাগুলোর ওজন ভারী হলেও বুঝার চেষ্টা করবে তুই। তোকে বুদ্ধিমতী বলেই জানি আমি। কথা শেষ করেই মৃদু হাসলেন উনি। রূপ সেই যে কাপ হাতে ধরে মাথা নিচু করেছে, উনার কথা শেষ হতে তুলল। রাজিয়া বেগমের কথায় স্পষ্টত বোঝা যাচ্ছে প্রস্তাবটার উদ্ভাবক স্বয়ং জাবির নিজেই। রূপের মনে এখনও কেবল একটা নেতিবাচক কথাই ঘুরপাক খাচ্ছে বারবার। তা হচ্ছে, অনুভূতি বলতে কিছু নেই আসলে। দুই ভাই এক, এরা ভালোবাসতে জানে না। রাফিনের মতো সদাচরণীয় ভদ্র ছেলেই ভালোবাসা নিয়ে খেলা করল ওর সাথে, সেখানে জাবির তো সাক্ষাৎ যমরাজ। তার মধ্যে ভালোবাসার ভয়ের উপস্থিতি আছে কিনা বিরাট সন্দেহের বিষয়। রূপের মাথায় স্নেহের ও ভরসার হাত বুলিয়ে স্মিত হেসে রুম ত্যাগ করলেন রাজিয়া। রূপ জাবিরের রান্নাটা আর খেল না, সময় নিয়ে চায়ের কাপ নিঃশেষ করল। তারপর আবার পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখল কোনো অক্ষরই স্পষ্ট নয়। চোখের সামনে সব কেমন এলোমেলো লাগছে। অক্ষরগুলো যেন বইয়ের পাতা থেকে ভেসে উঠে চোখের ভিতর ঢুকে মাথার ভেতর যন্ত্রণা তৈরি করতে চাচ্ছে। বুঝতে পারল মাথা হ্যাং হয়ে গেছে। হাঁসফাঁসও লাগছে ভীষণ। হাহ করে তপ্ত নিঃশ্বাস ফেলে রূপ বিতৃষ্ণাযুক্ত তিক্ত মনে ভাবল, ভালো গ্যাড়াকলে পড়া গেছে। জীবনের সৌন্দর্যে বিমোহিত হলাম। কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে মনস্থির করল খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। বেশি না ভেবে তাই একা একাই ছাদে চলে এলো। অল্প কিছুক্ষণ নির্মল বাতাসে হেঁটে চলে আসবে। ছাদের সিঁড়িটা জাবিরের ঘরের পাশে। সেটা পেরোনোর সময় বুক ধরফর করে উঠল ওর। পা টলে ওঠা মনে হচ্ছিল পড়ে যাবে সেখানেই।
কিন্তু জাবিরের ঘরের দরজা বন্ধ দেখে স্বস্তি পেল, বাতিও নেভানো দেখে ভাবল এখনও ফিরেনি সে। রাত তখন সম্ভবত ৯টার ঘর পেরিয়েছে। ছাদের সিঁড়িঘরে উজ্জ্বল পাওয়ারের লাইট জ্বলছে। দরজাটা হাট করে খোলা। হয়তো বিকেলে কাজের মহিলা লাগাতে ভুলে গিয়েছে। এত কিছু না ভেবে রূপ গায়ের ওড়নাটা বুকের উপর ভালো করে মেলে ছাদে পা রাখল। আর সাথে সাথে এক ঝলক নির্মল বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেল ওর। নিশিরাতের এই সতেজ বাতাস সবসময় পছন্দের তালিকায় রয়েছে ওর। চোখ বুজে নাক টেনে বুক ভরে বাতাস গ্রহণ করল। একটু সামনে এগিয়ে টের পেল হু হু বাতাসে প্রকৃতির ঘ্রাণের সাথে আরও একটা মৃদু ঘ্রাণ ভেসে আসছে। সেই ঘ্রাণটা কেমন নেশা ধরানো। একটু পরে বুঝল কোনো ঘ্রাণ নয়, এটা মূলত একটা গন্ধ, সিগারেটের উৎকট গন্ধ। কিন্তু রূপ অবাক হয়ে লক্ষ্য করল গন্ধটাকে কেন যেন উৎকট লাগছে না, বরং নেশালো লাগছে। এটা তো হওয়ার নয়। কে আছে ছাদে? ও পা টিপে অন্ধকারে আশেপাশে চোখ বোলাল। নজরে পড়ল একপাশের দোলনাটার কাছে ছোট্ট সেই পরিচিত জ্বলন্ত লাল রঙের বিন্দুটা উঠানামা করছে। অন্ধকার চোখে শোয়ে আসতে অবয়বটা চিনল ও। জাবির। এছাড়া আর কেই বা হতে পারে? এই বাড়িতে একমাত্র সেই সিগারেট খায়, অন্যরা এমনকি রাফিনও খায় না। মুহূর্তে রূপে চোখমুখ শক্ত হয়ে গেল। বুঝতে পারল না সামনে এগোবে নাকি ফিরে যাবে। ভেবেচিন্তে অবশেষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতেই হঠাৎ কানে বেজে উঠল অপ্রত্যাশিত এক সুর। খালি গলায় হঠাৎ গান গাইছে জাবির। রূপ থমকে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনল। সুর শুরু হতেই ওর চিন্তাশক্তি লোপ পেয়ে গেল। রাগ, অভিমান, ভালোমন্দ কিছুই মনে রইল না। আবিষিত হয়ে শুধু শুনে গেল জাবিরের মৃদু গলায় গাওয়া, নেশা ধরানো ঢেউ খেলানো সে গানের সুর। কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়। সেই ছবি আছে আঁকা চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। এইটুকু গেয়েই চুপ হয়ে গেল জাবির। চারপাশে আবার ঝাঁপিয়ে পড়ল শুনশান নীরবতা। শুধু বাতাসের মৃদু শব্দ সরসর করে প্রবাহমান। জাবিরের সিগারেট আবার উঠানামা করছে। আবেশে এখনও ঘোড়াভত্ত হয়ে আছে রূপ। লোকটা যেমনই হোক, তার গলার সুর সুন্দর এটা অস্বীকার করতে পারল না আজ। প্রতিটি সুরে যেন মিশ্রিত থাকে তার হৃদয় নিংড়ানো আবেগ। এত অনুরাগ নিয়ে গায়। বোকা মেয়েটা বুঝতেও পারেনি ওকে দেখেই হুট করে গান গেয়েছে জাবির। হয়তো গানের শব্দে ব্যক্ত করেছে নিজেরই অব্যক্ত অনুভূতি। বেশ কিছুক্ষণ পার হল। ঘোর ভাঙতেই রূপ আবার দোটানায় পড়ে গেল, থাকবে না চলে যাবে। ও কিছু একটা মনস্থির করার আগেই আকস্মিক জাবিরের উচ্চস্বর ভেসে এলো। কি চাস? রূপ চমকে উঠে দ্রুত নিজেকে সামলাল। হালকা করে গলা ঝেড়ে একটু এগিয়ে বলল, কি চাস মানে? কি চাইব? জাবির পায়ের উপর পা তুলে আয়েসি ভঙ্গিতে সিগারেট টেনে চলেছে। একজন মেয়ের সামনে যে এটা দৃষ্টিকটু সে এতটুকুও বোঝে না। অন্য কেউ হলে নিশ্চয়ই এতক্ষণে ছুঁড়ে ফেলত সিগারেটটা। কিন্তু না, ইনি তো অন্য কেউ নন। ইনি হলেন দ্য গ্রেট ডেয়ারিং পারসন আফনান জাবির চৌধুরী, যে বাপ মা চাচা চাচির সামনেও সিগারেট ফুঁকতে পারে। আর রূপ তো সেখানে নগণ্য, একেবারে চুনোপুটি। জাবির ফের জিজ্ঞেস করল, কেন এসেছিস? রূপ বিরক্ত মুখ করে অন্যদিকে ফিরে বলল, হাঁটতে এসেছি। টেল মি দ্য ট্রুথ, আমাকে খুঁজছিস না তো? জাবিরের কথা শুনে বিরক্তির পরিমাণ তরতর করে বেড়ে কপাল কুঁচকে এলো ওর। ও জানে জাবির মোটেও এ ধরনের কিছু ভাবেনি। ওকে রাগানোর জন্যই এমন কথা বলেছে। রূপ অন্য পাশে চলে যেতে যেতে বলল, আমার তো কাজ নেই। ও রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়াতেই জাবিরও উঠে এলো। রূপ একবার তাকালো। চোখ ফিরিয়ে নেওয়ার আগে দেখার চেষ্টা করল সিগারেটটার নাম, যেটার গন্ধ ওর খারাপ লাগেনি। কিন্তু আবছা অন্ধকারে সিগারেটটাই চোখে পড়ছে না। নাম তো দূর, জাবিরের পরনের কালো টি শার্টের কারণে শরীর পুরোটাই মিশে আছে অন্ধকারের সাথে। জাবির এক হাত পকেটে গুজে অন্য হাতে সিগারেট টেনে ধোঁয়া উড়িয়ে বলল, কাজ আছে তো? বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই এখন তোর জীবনের সবচেয়ে গুরুত্ববহ কাজ। রূপ অতিষ্ঠ হল। নিজে বিয়ে করার জন্য কেউ নিজে এভাবে উত্ত্যক্ত করে পাত্রীকে? রূপের মাথায় হঠাৎ একটা সস্তা বুদ্ধি চাপল। সস্তা হোক কিংবা দামি, চেষ্টা করতে দোষ কোথায়? ভাগ্য সহায় হলে কাজেও লেগে যেতে পারে। ও গলা ঝেড়ে সিরিয়াস ভাব করে বলল, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মাস্টার্স শেষ করে তারপর বিয়ে করব। এই কথায় জাবিরের তেমন কোনো ভাব পরিবর্তন হল না।
সে আগের মতোই স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, সে পর্যন্ত যদি নিজেকে আমার বলে মেনে নিয়ে আমার রুমে একসাথে থাকতে পারিস, তাহলে মাস্টার্সের পর কেন, বাচ্চা কাচ্চা হওয়ার পর বিয়ে করলেও আপত্তি নেই আমার। রূপ এমনই টাসকি খেল যে আজ ওর চোখও বড় হল না, শুধু মুখটা সামান্য হাঁ হয়ে গেল। এমন অদ্ভুত কথাও জীবনে শুনেনি। না না, উদ্ভূত নয়, বিচ্ছিরি রকমের অসভ্য কথা। ও সামলে উঠে অবিশ্বাস্য চাহিনি নিয়ে বলল, তার মানে আপনার উদ্দেশ্য শুধু... কথাটা শেষ করতে পারল না। ছোট করে নিঃশ্বাস টেনে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। এসব কথা উচ্চারণ করা যায় নাকি? ছি! ও কি বলতে আর বোঝাতে চেয়েছে সেটা জাবির ঠিকই বুঝেছে, আর তাই তো তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি দৃশ্যমান হয়েছে। রূপের চোখ সে হাসিতে পড়তে গা চিরচির করে উঠল ওর। কি অসভ্য ধরনের হাসি এটা! হাসিতেও শয়তান শয়তান ভাব। গা জ্বলুনির সাথে সাথে রূপের মাথার রগগুলোও জ্বলতে লাগল। অসহ্য রকম বিরক্তি নিয়ে হন হন করে নেমে যাবে তার আগেই জাবির বলে উঠল, আচ্ছা, টেল মি ওয়ান থিং, তুই রাফিনের মধ্যে কিটাই ছিলি? ভালো করে দেখ, আমি ওর চেয়েও সাদা, অন্ধকারে একদম হীরের মতো জলজল করছি। রূপের যেন অবাক হওয়া, হতবুদ্ধ হওয়া ছাড়া আর কোনো কাজই নেই এ পৃথিবীতে। এই যে এই মুহূর্তেই জাবিরের কথাটা শুনে বড়সড় যে একটা বাজটা পড়ল ওর মাথায়, তাতে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কী বা করার আছে ওর। কিছুক্ষণ কোনো শব্দই বের হলো না গলা ফুঁড়ে। জাবির সিগারেট শেষ করে নিচে ফেলে পা দিয়ে মারাল। রূপ অসহ্য চোখে তাকিয়ে বলল, আপনার কি মনে হয় আমি সাদাকালো বিচার করে ভালোবাসি? তাহলে তো নিজের অজান্তে ওনাকে ভালো না বেসে আপনাকে বা অন্য কোনো সাদা লোককে বাসতাম। জাবির হাত দুটো মাথার উপর নিয়ে আড়মোড়া ভেঙে বলল, বাসিসনি, সো হোয়াট, এখন বাস। রূপ অতিষ্ঠ চোখে চেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আপনি কখনো ভালো হবেন না। আপনার সাথে আমি জাস্ট অসম্ভব। রূপ ঘুরে চলে যেতে উদ্যত হলে খপ করে ওর হাতের কবজি টেনে থামালো জাবির। তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, দ্রুত রাজি হয়ে যা, তোর ভুনিতা আমার আর সহ্য হচ্ছে না। খারাপ কিছু ঘটিয়ে ফেলার আগে সামলে নে পরিস্থিতি। রূপ বিস্ফোরিত চোখে তাকিয়ে তড়িতাহতির মতো বলল, খারাপ কিছু ঘটিয়ে ফেলা মানে? জাবির ওর হাতটা না ছেড়াই বলল, এই ধর হুট করে তোর রুমে ঢুকে গিয়ে যদি দরজা আটকে ফেলি, দুজন রুমের দুই প্রান্তে বসে থাকলেও কিন্তু কাউকে সত্যটা বিশ্বাস করাতে পারবি না। এমন বিধ্বংসী ভয়াবহ কথায় রূপের মস্তিষ্ক সম্পূর্ণটাই অচল হয়ে গেল। এমন বিচ্ছিরি ভয়ঙ্কর কথা জাবির ভাবলই বা কি করে? রূপ জানে জাবির এমন কিছুই করবে না, সব ওকে জ্বালানোর ফন্দি। ওর মনে আছে বহুদিন আগের সেই অন্ধকার রাতের কথা, যেদিন জাবিরের সাথে একা বাড়িতে একই রুমে বহুক্ষণ বসেছিল ও। তবুও জাবির কোনো ধরনের খারাপ উদ্দেশ্য নিয়েই কাছে এগোয়নি। এতটুকু সংযম সে নিজের মধ্যে ধারণ করে তা রূপ জানে। তথাপি রূপ না দমে কঠিন গলায় বলল, এত খারাপ আপনি হতে পারেন না জাবির ভাইয়া। জাবির নির্বিকার দায়সারা গলায় উত্তর দিল, রাইট, তবে তুই বাধ্য করলে হতে পারি কি পারি না তা বিশেষভাবে বিবেচনা করা হবে। রূপের ভীষণ অধৈর্য অসহনীয় ঠেকল জাবিরের একগিয়ে কথাবার্তাগুলো। অপ্রত্যাশিত ভীষণ হতাশা ও দুরাশায় মাথাটা ভার হয়ে আসছে। ও চোখ দুটো স্তিমিত করে চোয়াল শক্ত করে বলল, আপনার মনে এসবই ছিল তাই না? এ বাড়িতে আমি আর সেফ নই, অতি অবশ্যই শিগগিরই চলে যেতে হবে আমাকে। জাবির ওর হাতটা এবার ছেড়ে দিয়ে আগের মতোই নির্বিকার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, গিয়ে দেখা। রাগে অন্ধ হয়ে রূপের প্রায় কেঁদে ফেলার উপক্রম হল। যখন নিজে কোণঠাসা হয়ে পড়ে, কিছুই করার নেই বুঝতে পারে, রাগে তখন চুল ছিঁড়ে কাঁদতে ইচ্ছা করে ওর। আজ সে নিরুপায় বলেই জাবির পারল এভাবে ওকে চ্যালেঞ্জ করতে। রাগে ফুসতে ফুসতেই নিচে নেমে গেল ও। হাওয়াবিলাসের ভবলীলা শুরু হওয়ার আগেই সাঙ্গ হয়ে গেছে, আর এর একমাত্র দায়ভার হচ্ছে বেয়াদব লোকটার। ঘরে ঢুকে দরজাটা ভালো করে বন্ধ করল আগে, তারপর ভাবতে লাগল, জাবির যদিও ওরকম নয়, কিন্তু পুরুষ তো, যদি সত্যি যেমন বলেছে তেমন কিছু করে ফেলে। রূপ বারান্দার রেলিংয়ে দুই হাত খামচে ধরে ভাবল, বাবাকে বললে কি এখন নিয়ে যাবে? ভুলেও নিবে না, কারণ রূপ তো জাবিরের এ কথাটা কাউকে বলতেই পারবে না। কেউ এটা ঘুণাক্ষরেও বিশ্বাস করবে না। সবাই জানি রূপ বিয়েতে রাজি নয়, আর এর জন্যই ভাববে ও এমন বিচ্ছিরি একটা অজুহাত তৈরি করে সরে যেতে চাচ্ছে। সবশেষে সবাই ওকেই ভুল ভাববে, আর জাবির রয়ে যাবে দুধে না ধোয়া সত্ত্বেও পবিত্র তুলসী চারা। চলবে, আর একটা পর্ব ছোট হবে, এরপর ২০ থেকে আবার বিশাল বিশাল পর্ব দিব। সে প্রথম প্রেম আমার, রূপাঞ্জনা, পর্ব ১৯। লেখিকা মেহরুন্নিসা মিমি। তুমি কালইমাত্র রাজি হলাম, আর আপনি আজই সবাইকে পাঠিয়ে দিলেন তারিখ ঠিক করতে। লজ্জা শরমের কি কানাকুড়িও নেই আপনার মধ্যে? নেই মনে হয়। তাছাড়া শুভ কাজে দেরি করলে পাপ হয়। মনে রাখবি, শুভস্য শীঘ্রম।
রূপ আগুন ঝরানো চাহিনিতে তাকিয়ে রইল জাবিরের দিকে, কিন্তু জাবিরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে দরকারি কাগজপত্র নিতে বাড়িতে এসেছিল অসময়ে, সেগুলো নিয়ে গটগট করে আবার বের হয়ে গেল। একটু পরই শোনা গেল বাইকের শব্দ। রূপ দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে গেল। মাত্রই পরীক্ষা দিয়ে ফিরেছে। সকালে যাওয়ার আগেই খালামণির কাছে শুনেছে ওনারা আজ রূপদের বাড়ি যাবে। কেন যাবে জিজ্ঞেস করেছিল। রাজিয়া বেগম বলেছেন কথাবার্তা বলবেন। রূপ হতাশা চেপে মুখভঙ্গি স্বাভাবিক রেখেছিল, কিন্তু তখন বুঝতে পারেনি কথাবার্তা মানে বিয়ের দিন তারিখ পাকা করা। একটু আগেই নায়লা ফোন দিয়ে জানিয়েছে খবর। তারিখটাও বলে দিয়েছে, সাথে অভিবাদনও জানাতে ভোলেনি। সেই সাথে দুষ্টুমিপূর্ণ কথাতেও কান ঝাঁজিয়ে দিয়েছে। রূপ যেন সেই মুহূর্তে আকাশ থেকে জমিনে পড়ে, এরপর জমিন থেকে পাতালের গহ্বরে ঢুকে গিয়েছিল আশ্চর্য হয়ে। ও ভাবতেও পারেনি জাবির এতটা ত্বরান্বিত করতে চাইবে সবকিছু। জানলেও নিজের সম্মতির কথাটা বলতো না এত জলদি, আরও পরে বলতো। রূপ রুমে গিয়ে শটান শুয়ে পড়ল বিছানায়। চোখ দুটো বুঝতেই মনে পড়ল কাল রাতের কথা। পরীক্ষা চলমান থাকায় রাতে খেয়ে দিয়ে আবার পড়তে বসেছিল রূপ। পড়া থেকে উঠে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় হঠাৎ কল এসেছিল জাবিরের নাম্বার থেকে। রূপ দ্বিধা করল ধরবে কিনা ভেবে। গত 2 সপ্তাহ ধরে ও জাবিরকে এড়িয়ে চলছে। সে বাড়িতে ঢুকতেছে শব্দ পেলেই আর রুম ছেড়ে বের হয়নি ও। পড়া আর পরীক্ষার বাহানা দিয়ে খাবার খেয়েছে রুমেই। জাবিরের সেদিন রাতে শয়তানিপূর্ণ কথাটা মাথায় রেখে সবসময় দরজা বন্ধ করে রেখেছে রূপ। রাজিয়া বেগমও আর বিয়ে নিয়ে তেমন কিছু বলেননি। কিন্তু হঠাৎ করে আজ জাবিরের ফোন পেয়ে রূপ বিচলিত হল খুব। আবার কোনো শয়তানি প্ল্যান বাতলাতে ফোন করেনি তো? ভাবনার সাগরে ভাষাডুবি করতে করতে ফোনই কেটে গেল। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ফোন এলো না আর। রূপ আতঙ্কে অস্থির হয়ে পড়ল ধীরে ধীরে। রিসিভ না করায় নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে লোকটা। ভয়াবহ কোনো প্রতিক্রিয়া দেখিয়ে মানসম্মানের আত্মহুতি দেওয়ার আগে রূপ নিজেই দ্রুত ফোন করল, কিন্তু রিসিভ করল না জাবির। ভয়ে অস্থির হয়ে বিছানা থেকে তড়িঘড়ি করে নেমে দাঁড়াল। এক দৌড়ে দরজার কাছে গিয়ে দেখল ছিটকিনি ভালো করে লাগানো আছে কিনা। সেখান থেকে ফিরে এসে আবার ডায়াল করল, তবে ওকে স্বস্তি দিয়ে এবার রিসিভ হলো। কিন্তু কথা বলল না জাবির। রূপে আমতা আমতা করে জিজ্ঞেস করল, ফোন করেছিলেন কেন? ছাদে আয়। জাবিরের গম্ভীর গলার রাশভারী আদেশ শুনে জান উড়ে যেতে চাইল রূপের। ও ঢোক গিলে একটু শক্ত কণ্ঠে উচ্চারণ করল, রাত প্রায় 12টা বাজতে চলেছে, এখন আমি ছাদে যেতে পারবো না। তাছাড়া এত রাতে আপনার সাথে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। জাবিরের অটল শক্ত কণ্ঠের উত্তর ভেসে এলো, তুই কোনো রাজা বাদশার আমলের পুনরুদ্ধার করা গুপ্তধন যে না ঘুমিয়ে জেগে জেগে পাহারা দিচ্ছে তোকে সবাই? দ্বিতীয়ত, তুই পোয়াতি নোস যে 12টায় ছাদে আসা নিষিদ্ধ তোর জন্য। কথার ছিঁড়ি শুনে স্তম্ভিত হয়ে গেল রূপ। শতভাগ নিশ্চয়তার সহকারে বলা যায় লোকটার মাথায় উচ্চ পর্যায়ের খারাপই আছে। তা না হলে কথার এসব কেমন ধরন? একদিকে ওকে বিয়ে করতে চাচ্ছে, অপরদিকে এমন একটা ভাব করছে যেন ওর চেয়ে বিরক্তিকর বস্তু তার জীবনে আর নেই। সারাক্ষণ তির্যক ভাষায় কথা বলে। এমন একটা লোককে বিয়ে করতে কোনো মেয়েই ভরসা পাবে না। এ নিশ্চয়ই বইয়ের জীবন তুলোধুনো করে দিবে শুধুমাত্র কথা দিয়ে জ্বালিয়ে। ভয় হলে বলে ফেল, রুম থেকে এসে নিয়ে যাব। রূপ ভীষণ বুদ্ধিমানের মতো চোখ ছোট করে ভ্রু নাচাল। ঠোঁটের কোণ বাঁকে ধূর্ত আওয়াজে বলল, আসুন পারলে, আমি ছিটকিনি আটকে রেখেছি। আপনি নিশ্চয়ই জিনভূত নন যে হাওয়াই ভর করে বা দরজা ভেদ করে ঢুকে যাবেন। কথাটা বলে রূপ আপন মনেই বিশ্বজয়ী হাসি হাসল। বেশ ফাঁসিয়ে দেওয়া গেছে ব্যাটাকে। এবার কি করবে? সবসময় অন্যকে ফাঁসানোর ধান্দা, তাই না? নিজে ফাঁসলে কেমন লাগে বুঝো এবার। কিন্তু জাবিরের কণ্ঠ আগের মতোই উদ্বেগহীন, নির্বিকার। স্বাভাবিকভাবে আইসি স্বরে সে বলল, বেড়ান্দায় এসে দাঁড়া বুদ্ধিমতির কচু। গার্ডেনের বিশাল মইটা দেখা যায় তোর রুম থেকে? আই থিঙ্ক ওটার উচ্চতা তোর বেড়ান্দা পর্যন্ত অনায়াসে হওয়ার কথা। রূপের যেন কলিজা দুহাতে সজোরে খামচে ধরল কেউ। ও আতকে উঠে সত্যি সত্যি বেড়ান্দায় দরে গেল। গার্ডেনের দেয়ালের সাথে দাঁড় করানো বিরাট মইটাও সত্যি দেখতে পেল। এটা শুধু ওর বেড়ান্দা পর্যন্ত নয়, ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো লম্বা। দুঃখে কেঁদে ফেলতে উপক্রম হতেই দেখতে পেল গার্ডেনের চেয়ারে বসে আরামসে সিগারেট খাচ্ছে জাবির। পায়ের ওপর তুলে রাখা পাটা মৃদু দোলাচ্ছে। তীক্ষ্ণ সরু দৃষ্টি একনিষ্ঠভাবে স্থির হয়ে আছে রূপের দিকে। রূপ অস্বস্তিতে কেঁপে উঠে ঢোক গিলল। শিরশির করে উঠল সারাশরীর সেই দৃষ্টি দেখে। অন্ধকারও যারা সেই চাহনির প্রখরতা কমাতে বা লুকাতে পারেনি। জাবি যে এখানেই বসে ওর রুমে তাকিয়ে বসে আছে এটা রূপ ভাবেনি। দুজনের কানেই এখনো ফোন ধরা। রূপ রাগে মুখ বিকৃত করে ফোন নামিয়ে ঘরে ঢুকে গেল। নিরুপায় হয়ে নিঃশব্দে দরজা খুলে করিডোরের একপাশ ধরে এগোল। সর্বশেষ কোণে জাবিরের রুম, আর তারপরে ছাদে ওঠা সিঁড়ি। রূপ আস্তে করে সিঁড়ি বেয়ে উঠে গেল। ছাদের দরজা খোলা।
ও একটু থেমে নিদেকে প্রস্তুত করে তারপর পা রাখল ভিতরে। এক ঝলক দমকা বাতাসে শরীরটা শীতল হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখা গেল না। রেলিংয়ের দিকে দেখার চেষ্টা করল জাবির এখনও গার্ডেনে কিনা। এই রেলিংগুলো সদ্যই তৈরি করা হয়েছে, আগে ছিল না। রূপের মনে পড়ল যেদিন ওর পায়ে টপ পড়ে, এরপরই কোনোভাবে টপটা নিচে পড়ে গিয়েছিল। তারপরই রেলিং দেওয়া হয় যদি আবার কোনো ফুলের পাত্র পড়ে কারো মাথা ফাটে। এই ভয়ে রূপ উকিঝুঁকি মেরে কাউকে দেখতে পেল না নিচে। কপাল কুচকে পিছনে ফিরতে আচকম ধাক্কা খেল শক্ত পুরুষালী নীরের বুকে। চমকে পিছনে সরে গিয়ে তাকালো। প্যান্টের পকেটে 2 হাত গুজে স্ট্রেট দাঁড়িয়ে আছে জাবির। ঈগলের মতো দৃষ্টিটা ওরই সারা মুখে ঘুরে বেড়াচ্ছে। অস্বস্তিতে চোখ সরিয়ে নিল রূপ। অজানা অনিশ্চয়তায় চোখ সরাল জাবিরও। এই মুহূর্তে কোনো ভুল সে চায় না, তাই নির্দিষ্ট একটা দূরত্ব তৈরি করে দূরে সরে দাঁড়াল। একান্তে এভাবে কাছাকাছি দাঁড়িয়ে দ্বিতীয়বার আর দৃষ্টি দিবে না রূপের দিকে, এই মনস্থির করল রূপ। রূপ আরও 2 পা পিছিয়ে গিয়ে বলল, জলদি বলুন। জাবির ঘড়িতে একবার সময় দেখে হাত পকেটে গুজে রেলিং ঘেঁষে দাঁড়াল। ভারিক্কি চালে অসম্ভব রহস্যময় স্বরে বলল, কথাটা তোর জন্য বিশেষ জরুরি। শুনলে হয়তো তোর মাথায় একটু শুভ বুদ্ধির উদ্রেক হলেও হতে পারে। রূপের অস্বস্তিটা এবার বিতৃষ্ণায় রূপান্তর হতে লাগল। শুরুতেই ব্যঙ্গ করা হচ্ছে। ও খুঁড়ে দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক করে কথা বলবেন, বলে দিচ্ছি। জাবির ওর দিকে তাকাল না। পকেট থেকে হাত বের করে বুকে বেঁধে সোজা প্রসঙ্গে চলে এলো। আজ রাফিন এসেছিল আমার অফিসে। আমাদের বিয়ের কথাবার্তা শুনেছে সে। আমাকে কি বলল জানিস? প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বুক ফুলিয়ে বলল, রূপ কখনোই বিয়ে করবে না তোকে জাবির, নেভার এভার। কারণ ও এখনো শুধু এবং শুধুই আমাকেই ভালোবাসে। জীবনে আমাকে ভুলে কাউকে বিয়ে করতে পারবে না। যদিও করে কখনো, ততদিনই ওর রূপ, লাবণ্য, যৌবন কিছুই থাকবে না। অর্থাৎ বৃদ্ধা বয়সে গিয়ে যৌবনের ভালোবাসাটা ভোলার মতো ক্ষমতা যদি হয়, তাহলে হতে পারে আর কি। এর আগে সর্বদা আমিই থাকব ওর শয়নে স্বপনে। আমার যে বিয়ে হয়েছে, বউ নিয়ে বিন্দাস লাইফ এনজয় করছি, সেসবও মানতেই পারবে না। এসব অস্বীকার করে কেবল আমাতেই মত্ত থাকবে ও। কথাগুলো একাধারে বলে থেমে নিশ্চুপ হল জাবির। শান্ত দৃষ্টিতে তাকাল রূপের দিকে। ততক্ষণে রূপের শরীর কাটা দিয়ে কাঁপছে মৃদু মৃদু। ছি, একটা মানুষের চিন্তাধারা কত খারাপ ও নিম্নমানের হতে পারে! রাফিন কি করে ভাবল বিবাহিত একজনকে ভেবে নিজের জীবন উজাড় করে দিবে ও? রাগ, দুঃখ, হতাশার মিশ্রণে চোখে পানি জমা হল ওর। চোয়াল শক্ত করে দাঁত চেপে সেই অস্ত্রধারা রোধ করতে চাইল। জাবিরের সামনে কিছুতেই দুর্বলতা প্রকাশ করে লজ্জিত হওয়া যাবে না। সে নিশ্চয়ই এটা নিয়েও রূপকে খোঁচাবে পরে। রূপকে চুপ করে থাকতে দেখে সহানুভূতির স্বরে জাবির বলল, সরি রূপ, আমি জানতাম না তোর ফিলিংস যে এখনো এত স্ট্রং ওর জন্য। জানলে আমি বিয়ের প্রস্তাবটা তোর বাড়িতে পাঠাতে সবাইকে সায় দিতাম না। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। একজন মানুষ অপরজনকে ভালো বাসতেই পারে, সারা জীবন বাঁচতে পারে। এটা তার একান্তই নিজস্ব অধিকার। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। হোক না অপর মানুষটা বিবাহিত বা বাচ্চা কাচ্চার বাপ। ভালোবাসা তো ভালোবাসাই। আফটার অল, ভালোবাসা কেয়ার্স ফর নাথিং। জাবিরের গলায় যেন দুঃখের বাড়িধারা ঝরে ঝরে বা গলে গলে পড়ছে। সহানুভূতির সাগরে সে ভেসে যাচ্ছে, কুলকিনারা পাচ্ছে না তীরে ওঠার। রূপ ফাঁকা মস্তিষ্ক আর টলটলে চক্ষুদ্বয় নিয়ে শুনল জাবিরের সান্ত্বনা। রাগে গা জ্বলে গেল ওর। জাবিরও কি করে ওকে এমন ভাবল? একজন বিবাহিত পুরুষের জন্য ও আজীবন চিরকুমারী থাকবে, তাও যে তাকে কখনো ভালোই বাসিনি। আর রূপ যদিও ভালোবেসে থাকে, সেটা কই দিনের? আদৌ কি ভালোবাসা, ভালো লাগা, না অ্যাট্রাকশন, তাও ঠিক করে জানে না আজও। জীবনের প্রথম ভালো লাগায় এমনই ভুল হয় হয়তো সবারই। বুঝে ওঠা যায় না অনুভূতিগুলো আসলেই সত্য নাকি ফিকে। ও জাবিরের উপচে পড়া সহানুভূতিতে পূর্ণ দৃষ্টিতে তাকাল। ফাঁকা মস্তিষ্ক ওকে সেই মুহূর্তে বেশি কিছু ভাবার ক্ষমতা দিল না। নিরীহ চোখে তাকিয়ে কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলে উঠল, আমি আপনাকে বিয়ে করব। জাবির 2 ভ্রু উঁচু করে ভয়ার্ত হওয়ার নাটকীয় ভঙ্গিতে মুহূর্তেই বলল, আর ইউ সিরিয়াস? রূপের ভঙ্গিমা দেখে এক পা মেঝেতে মৃদু আঘাত করে রাগান্বিত স্বরে বলল, ড্যাম সিরিয়াস। জাবির সাথে সাথে 1 ভ্রু উঁচু করে মাথা নেড়ে অবাক হওয়ার ভান করে বলল, ইম্পসিবল! অন্য লোককে ভালোবাসে এমন মেয়েকে বিয়ে করলে
আমাকে ভালোবাসবে কে তাহলে? রূপ ক্ষুব্ধ স্বরে হঠাৎ চেঁচিয়ে উঠল, বারবার ভালোবাসা ভালোবাসা করছেন কেন? আপনাকে কবে বলেছি আমি তাকে ভালোবাসি? তাকে বা কবে বলেছি জিজ্ঞেস করবেন নেক্সট টাইম ওকে। যদি কখনো ফিলিংস থেকেও থাকে, আজ তার ছিটে ফটাও নেই। হয়তো আমার অবুঝ মনের বিভ্রম ছিল কেবল। সে যদি আমার সাথে ফ্ল্যাটিংগুলো না করত, তাহলে এতটুকু ফিলিংসও এগোতো না। আমি শুরুতেই নিজের ভুল বুঝতে পারতাম। তাকে বলে দিয়েন তার মতো অসভ্য চরিত্রের উজবুকের জন্য কেউ বসে নেই, অ্যান্ড আই উইল প্রুভ ইট টু হিম বাই গেটিং ম্যারিড সুন। কথাগুলো বলতে বলতে চোখের পানিগুলো উপচে পড়েছে রূপের। বুকটা জ্বলে আজ ছারখার হয়ে যাচ্ছে। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে এক আঙ্গুল উঁচিয়ে জাবিরের দিকে তাক করে একটু এগোলো। জাবির সামান্য পিছনে ঝুঁকে ভয়ার্ত হওয়ার নাটকীয় ভঙ্গিতে মুহূর্তেই বলল, আর ইউ সিরিয়াস? রূপ তার ভঙ্গিমা দেখে এক পা মেঝেতে মৃদু আঘাত করে রাগান্বিত স্বরে বলল, ড্যাম সিরিয়াস। জাবির সাথে সাথে এক ভ্রুম উঁচু করে মাথা নেড়ে অবাক হওয়ার ভান করে বলল, ইম্পসিবল! অন্য লোককে ভালোবাসে এমন মেয়েকে বিয়ে করলে আমাকে ভালোবাসবে কে তাহলে? রূপ ক্ষুব্ধ স্বরে হঠাৎ চেঁচিয়ে উঠল, বারবার ভালোবাসা ভালোবাসা করছেন কেন? আপনাকে কবে বলেছি আমি তাকে ভালোবাসি? তাকে বা কবে বলেছি জিজ্ঞেস করবেন নেক্সট টাইম ওকে। যদি কখনো ফিলিংস থেকেও থাকে, আজ তার ছিটে ফটাও নেই। হয়তো আমার অবুঝ মনের বিভ্রাম ছিল কেবল। সে যদি আমার সাথে ফ্ল্যাটিংগুলো না করত, তাহলে এতটুকু ফিলিংসও এগোতো না। আমি শুরুতেই নিজের ভুল বুঝতে পারতাম। তাকে বলে দিয়েন তার মতো অসভ্য চরিত্রের উজবুকের জন্য কেউ বসে নেই, অ্যান্ড আই উইল প্রুভ ইট টু হিম বাই গেটিং ম্যারিড সুন। কথাগুলো বলতে বলতে চোখের পানিগুলো উপচে পড়েছে রূপের। বুকটা জ্বলে আজ ছারখার হয়ে যাচ্ছে। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে এক আঙুল উঁচিয়ে জাবিরের দিকে তাক করে একটু এগোলো। জাবির সামান্য পিছনে ঝুঁকে ভয়ার্ত হওয়ার নাটকীয় ভঙ্গিতে ভ্রুম উঁচু করে বলল, উইথ ইউ? হাত নামিয়ে জ্বলন্ত দৃষ্টিতে জাবিরকেও নিজের মতোই জ্বালিয়ে ছাই করে দিতে চাইল। নিঃশেষ করে দিতে ইচ্ছে করছে সামনে দাঁড়ানো লোকটাকে, যে রাফিনের ওসব ধারালো কথাগুলো পৈগম্বরের মতো বহন করে নিয়ে এসেছে, আবার নিরীহর মতো ভঙ্গি করে জানিয়েছে রূপকে, তিরস্কারের স্বরে ওকে সিম্প্যাথি দেখিয়েছে। জাবিরের বুক চিনচিন করল রূপের ব্যথাতুর মুখটা দেখে। লালচে গাল আর ঠর দুটো যেন অপার্থিব কষ্টের সাক্ষী হিসাবে প্রতীয়মান হয়েছে। জাবিরকে সোজা হতে দেখে রূপে পেছিয়ে গেল, গালের পানি মুছে অন্যদিকে ফিরল। জাবির সেদিকে পলক খিঞ্চিয়ে খেকে কোমল স্বরে বলল, ভালোবাসা এভাবে হয় না রূপাঞ্জনা। ভালোবাসার জন্য অনুভূতি দৃঢ় হতে হয়, আবেগ অনুভূতি সবকিছুকে ছাপিয়ে যেতে হয়। ভালোবাসার জন্য কঠিন প্রেমে পড়তে হয়, যে প্রেম তোকে জগৎ সংসার ভুলিয়ে দেবে, নিজেকে ভালোবাসতে ভুলিয়ে দেবে। যে প্রেমে তুই প্রেমিককে না দেখলে, তার ভালোবাসা না পেলে খাঁচায় ছটফটিয়ে প্রাণ হারানো পাখির মতো মৃত অনুভব করবি বেঁচে থেকেই। একটু থেমে রূপের অশ্রুসিক্ত থমথমে মুখ পর্যবেক্ষণ করে কণ্ঠ আরও নমনীয় করে জাবির বলল, রাফিনকে তুই সত্যি ভালোবেসে থাকলে আজ এ বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারতি না। এ বাড়ির প্রতিটি কোণ, ওর সঙ্গে সম্পৃক্ত প্রতিটি বস্তু, এমনকি ওর হেঁটে যাওয়ার রাস্তাটুকু তোকে বাঁচতে দিত না। নিঃশ্বাসের সঙ্গে স্ট্রাইক করে হৃদয়ে স্পন্দন থেমে যেত তোর, অথচ তুই দিব্যি বেঁচে আছিস। রূপ ছলছল চোখে শুনল জাবিরের কথাগুলো। অসহায় দৃষ্টিতে বোঝার চেষ্টা করল জাবির কি বলল এতক্ষণ। তার কথাগুলো কি সত্যি? রাফিনকে সত্যি সত্যি ভালোবেসে থাকলে কি এতদিনে ও মরে যেত শোকে? রূপ এত ভাবনা আর নিতে পারছে না। থমথমে স্বরে শুধু বলল, আপনার সিম্প্যাথি যত্ন করে আপনার পকেটেই রাখুন, অন্য কোথাও প্রয়োগ করবেন। আই ডোন্ট নিড দ্যাট। কথা শেষে ঝাট করে মুখ সরিয়ে ঝড়ের গতিতে ছাদ থেকে নেমে গেল রূপ। জাবির হেলানো শরীরটা সোজা করে রূপকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বাট আমি ওটা আলমারিতে রাখতে চাই, আরও বেটার যত্নে থাকবে। ততক্ষণে রূপ নেমে গেছে। জাবির কুটিল দৃষ্টিতে ওর গমনপথে তাকিয়ে থেকে শয়তানি হাসল। মেয়েটা এত দুর্বল আর বোকা সে কল্পনাও করেনি। এত সহজেই ওর বানোয়াট গল্পে আর ম্যানিপুলেটিং কথাবার্তার জালে ধরা দিয়ে দিবে ভাবেনি। ছল চাতুরি এভাবে কাজে লেগে গেল দেখে তৃপ্ত হল সে। ঠোঁট টিপে শরীর কাঁপিয়ে দুষ্ট হাসল। রাফিন ওর অফিসে আজ এসেছিল সত্যই, কিন্তু রূপের নামের রয়ের বিন্দুটা উচ্চারণ করেনি। এত সব কথা বলবে তো দূর। রূপের ইদানিমটার অবহেলা আর এড়িয়ে চলা যখন অসহ্য ঠেকছিল জাবিরের কাছে, তখনই রাফিনকে অফিসে দেখে ট্রিকটা মাথায় এলো তার। বোকা হরিণী যে এভাবে শিকারির ফাঁদে আটকে পড়ে কোরবান হবে, আগে জানলে এতদিন উপেক্ষার যন্ত্রণা ভোগ করে নির্ঘুম রজনী কাটাত না জাবির। বহু আগেই প্রয়োগ করে ফেলত বুদ্ধিটা। শুভস্ব শীঘ্রম বাণী কপচানোর পর জাবির বের হয়ে গেল।
জাবিরের বাইকের শব্দ দূরে মিলিয়ে যেতেই ভাবনা থেকে ফিরে এসে রূপ নিজের ঘরে চলে গেল। শুয়ে শুয়ে অনেক সময় নিয়ে ভাবল কাল রাতের কথা। বাড়িতে বড়রা কেউ নেই, খেয়ে দে বিস্তর ঘুম দিল রূপ। আজকাল আর অত ভাবনা চিন্তা করতে শক্তি পায় না, সব একপাশে ঠেলে রেখে নিশ্চিন্ত থাকার চেষ্টা চালাচ্ছে ও। সন্ধ্যার পর ফিরে এলো সবাই। রূপ তখন বসার ঘরেই ছিল, সবার সাথে অসংখ্য মিষ্টির প্যাকেট। ব্যাপারটা বোধগম্য হতেই শুকনো ঢোক গিলল, বুক দুরুদুরু করতে লাগল। রাজিয়া বেগম আর আফিয়া বেগম এসে হাসিমুখে ওদেরকে মিষ্টি এগিয়ে দিলেন। শর্মী রুমো তো নাচতে নাচতে খেল, আর আবিদ খুশিতে 2-1 দফা নেচেই ফেলল। কিন্তু রূপের গলা দিয়ে নামল না। বিষয়টা বড্ড অস্বস্তিকর, অপ্রীতিকর লাগছে ওর কাছে। পাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে ফিক্স করে আসা হয়েছে, আর পাত্রী নিজেই বসে আছে পাত্রের বাড়িতে। এর চেয়ে উদ্ভট বিষয়ে আর কি হতে পারে পৃথিবীর ইতিহাসে, ভাবল রূপ। অস্বস্তি ভরা পায়ে উঠে গেল ও। সবার উচ্ছ্বাস ছাপিয়ে বসার ঘর থেকে বের হতেই সদর দরজা দিয়ে বাইরে দৃষ্টি গেল ওর। দেখতে পেল পরিচিত সেই গাড়িটা। গাড়ির ভেতর তার চালককেও দেখা যাচ্ছে। রূপের হৃৎপিণ্ডটা ধরাস করে উঠল। তার মানে রাফিনও গিয়েছিল সবার সাথে। হায় রে কপাল! কেমন অজানা বিষাদে ভরে উঠল রূপের অন্তর। দ্রুত নিজের ঘরে এসে দরজা বন্ধ করল। লম্বা শ্বাস নিয়ে আত্মস্থ হওয়ার চেষ্টা করল। জাবিরের ভাষ্য অনুযায়ী সত্যিই যদি রাফিনকে ভালোবেসে না থাকে রূপ, তাহলে কেন এখনও সেই ব্যথা ব্যথা অনুভূতিটা অনুভব হয় ওর? কেন মাঝে মাঝে বিষণ্ণতাগুলো প্রকট হয়ে ধরা দেয়? শুধুমাত্র জীবনের প্রথম আকর্ষণ বলে বলে? মাথাটা ভার হয়ে আসছে রূপের। এমন সময় ফোন বেজে ওঠায় একটু ধাতস্থ হল। বাবার ফোন। রিসিভ করতেই আনন্দের ধ্বনি পাওয়া গেল বাবার গলায়। প্রাথমিক কথাবার্তা শিশু বললেন রাজিয়ার কাছে শুনেছেন রূপ রাজি, আর তাই ওনারা না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি জিজ্ঞেস করলেন রূপের মনে কোনো সংশয় নেই তো এই সম্পর্কে? রূপ তেমন কোনো জবাব দিল না। ওর নীরবতাই সম্মতি হিসেবে ধরে নিয়ে খুশিতে আটখান হয়ে গেলেন কবির সাহেব। রূপ অনেকটা সময় চুপ থেকে অবশেষে আর্দ্র ও কান্না ভেজা সরে বলল, বাবা, এখানে আমার খুব অস্বস্তি লাগছে। কবির সাহেব হালকা হেসে কণ্ঠে স্নেহের আবেশ ঢালে বললেন, আর কটা দিন ধৈর্য ধর মা। 2 দিনের আবেগের তাড়নায় ক্যারিয়ারটা কেন নষ্ট করবি? সেমিস্টার পরীক্ষা না হলে এখনই নিয়ে আসতাম। এমনিতেও বিয়ের কথাবার্তা চলাকালীন 2 জন ছেলেমেয়ে এক বাড়িতে থাকাটা একটু দৃষ্টিকটু। পরীক্ষার পরে আর দেরি করব না, নিয়ে আসব তোকে। আপাতত সব মাথা থেকে তাড়িয়ে মন দিয়ে পড়তে বস, চল। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব 20। লেখিকা মেহেরুন্নিসা মিমি। চৌধুরী বাড়ির বসার ঘরে একটু আগেই পদচারণা ছিল অনেক মানুষের। সবাই বিয়ের প্ল্যান প্রোগ্রামিং নিয়ে অসম্ভব রকম এক্সাইটেড। শর্মির উমু তো এখন থেকেই শপিং শুরু করে দিয়েছে, কারণ বিয়ের মাত্র আর 20-25 দিন অবশিষ্ট আছে। সপ্তাহখানেক আগে পরামর্শ করে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সবার মধ্যে এত তাড়াহুড়ো কিসের? রূপ বুঝতে পারছে না। 2য় বর্ষের ফার্স্ট সেমেস্টার চলছে মাত্র। ইয়ারটা শেষ হলেও তো বিয়ের আয়োজনটা করা যেত। মুখ ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসেছিল ও। এসবের মধ্যে কি পরিমাণ আনকমফোর্টেবল লাগে ওর বুঝাতে পারবে না। আর মাত্র 2টো পরীক্ষা, সেটাও আবার সপ্তাহের এই প্রান্তে আর ওই প্রান্তে মিলিয়ে। এরপরই কোনোরকম এখান থেকে বের হতে পারলে প্রাণ ফিরে পাবে রূপ, হাঁফ ছেড়ে বাঁচবে। পরিবেশটা ওর এতই বিদঘুটে লাগছে দিন দিন, মন মস্তিষ্ক সব অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। তার উপর লজ্জা আর সংকোচ তো খাড়ার ঘা হিসাবে আছেই। সেই অসহ্যকর লজ্জার আতিশয্যে যতক্ষণ জাবির বাড়িতে থাকে এক মুহূর্তের জন্য রূপ বের হয় না ঘর থেকে। সবাই ওর এই পরিস্থিতিটা বুঝতে পারে, আর সেজন্যই কেউ খাবারের জন্য নিচে নামতে পীড়াপিড়ি করে না। বরং আফিয়া বেগম বা রাজিয়া বেগম পরম যত্নে ওর ঘরে এসে খাবার দিয়ে যান। এমনকি ওর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে মনোরম স্বরে গল্পগুজব করেন। রূপ বুঝতে পারে এই বিয়েতে সবাই সন্তুষ্ট। আর জাবির? রূপ নিজের মনের এই প্রশ্নটার কোনো সুদুত্তর এখনো পায়নি। জাবির কেন ওকে বিয়ে করতে রাজি হল? রাজিয়া বেগমকে রূপ জিজ্ঞেস করেছিল কে এই বিয়েটার সর্বপ্রথম উদ্যোক্তা। তিনি উত্তর দিয়েছেন, আমরা সবাই। অথচ সেদিনই বললেন জাবির নিজেই বিয়ে করতে চেয়েছে রূপকে। কেন বিয়ে করতে চেয়েছে সেটা তো বলেননি রাজিয়া বেগম। সহানুভূতি দেখাতে নিশ্চয়ই কেউ বিয়ে করে না। আর কোনো প্রশ্ন করারও সঠিক শব্দ খুঁজে পায়নি রূপ। এসবই ভেবে ভেবে বারবার দীর্ঘশ্বাস ফেলছে সে। ধীরে ধীরে হইচই থামিয়ে যে যার কাজে চলে গেল।
শর্মি গেল রাফিয়া রাত্রির সাথে ফোনে ড্রেস কোড নিয়ে পর্যালোচনা করতে। রুমু গেল নিজের মেকআপ সামগ্রীর লিস্ট বানাতে। আবিদের আজকাল ভালো দিনকাল যাচ্ছে, স্কুল ছুটি লম্বা সময়ের জন্য। তবে বিয়ের তারিখ আস্তে আস্তে স্কুল খুলে যাবে, এই নিয়ে একটু মন খারাপ। তবে এখনের আয়োজনের দিনগুলোই চুটিয়ে আনন্দ করছে। সবার পিছনে ঘুরে ঘুরে আয়োজনের কাজকর্মের অংশীদার হচ্ছে। ওরা 3 ভাইবোনই বাড়িটাকে মাতিয়ে রেখেছে বিপুল আনন্দে। ওদের আনন্দে ভরা নিষ্পাপ মুখগুলো দেখে নিজের মলিনতা চেপে মাঝে মাঝে স্মিত হাসে রূপ। সবাই চলে যেতেই রূপও উঠার জন্য মনস্থির করল। রাজিয়া বেগম ওকে তাড়া দিয়ে গেছেন পড়তে বসার। রূপ উঠে দাঁড়ানোর আগেই কেউ একজন প্রবেশ করল রুমে। হঠাৎ করে সারা রুম পূর্ণ হয়ে গেল একটা কড়া সুবাসে। নাক কুচকে ঘ্রাণ টেনে নিয়ে তাকালো রূপ, আর সাথে সাথেই হতবিহ্বল হয়ে গেল। দিনে দুপুরে ভূত দেখার চমকে উঠেছে ও। এই মানুষটা হুট করে এই বাড়িতে। ওকে আরও খানিকটা ভরকে দিয়ে মিষ্টি করে হাসল স্নেহা। তারপর আস্তে করে এসে বসল রূপের পাশের সোফায়। এতে আরও আড়ষ্ট হয়ে পড়ল রূপ। উঠে চলে যেতেও পারছে না। স্নেহার পিছু পিছুই প্রবেশ করলেন আফিয়া বেগমও। হাসিতে উদ্ভাসিত ওনার সারা মুখ। অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন হাই সোসাইটির নাকুচু বৌমার খাতিরে। গদগদ স্বরে বললেন, তুমি বসো মা, আমি এক্ষুনি আসছি। এই বলে উনি নাস্তা পানি আনার জন্য ছুটলেন। রূপকে স্থির দৃষ্টিতে টিভিতে তাকিয়ে থাকতে দেখে স্নেহা বলল, ইফ আই এম নট রং, তুমি জাবিরের উইড বি রাইট। নাইস টু মিট ইউ রূপাঞ্জনা। স্নেহার হাসি মুখে তাকিয়ে রূপও সামান্য হাসল। তারপর মাথা একটু নাড়িয়ে বলল, সেম হিয়ার। রূপ ভালো করে লক্ষ্য করল স্নেহাকে। পরনে লং ফ্রক, ওপরে ছোট্ট একটা কোটি। বুকে ওড়নার বালাই নেই, তবে মুখের হালকা প্রসাধনী ছাপিয়েও বেশ আকর্ষণীয় একটা চেহারা মেয়েটার। বয়সে রাফিনের বড়জোর 2-3 বছরের ছোট। আচমকা স্নেহা প্রশ্ন ছুড়ল, স্টাডি কন্টিনিউ করছো নাকি ল্যাটেট গো করে দিয়েছ? স্নেহার কথাটা অমায়িক হাসি মুখের হলেও বিশেষ সুবিধার লাগল না রূপের। ও মেকি ঠোঁট টেনে বলল, করছি এবং করব। স্নেহা ভাবুকের ভঙ্গিতে মাথা ধুলিয়ে বলল, গুড ভ্যালিশন। তবে বিয়ের পর ওসব সম্ভব হয় না। স্টাডি কমপ্লিট করেই বরং বিয়েটা করতে। তোমার তো বয়সও কম, এই বয়সে বিয়ের কথা ভাবাটা তোমার প্যারেন্টসদের উচিত হয়নি। রূপ কিছু না বলে আস্তে করে মুখ ফিরিয়ে আবার টিভিতে দৃষ্টি দিল, কিন্তু দেখতে পাচ্ছে না কিছুই। ওর দৃষ্টি অনির্দিষ্ট, রাগে শুধু চোয়ালটা শক্ত হয়ে আছে। স্নেহাই আবার ঠোঁট উল্টে বলল, আমি কি ভাবি জানো, দিস সো কল্ড সোসাইটি অ্যান্ড ইটস রিচুয়ালস আর সো অ্যানয়িং। অ্যাকচুয়ালি এসব বাঙালি রীতিনীতি আমার প্রপারলি বুঝেই আসে না, কজ বহু বছর আমেরিকায় ছিলাম। তবু আমার মনে হয় ম্যারিটাল কথাবার্তা ফিক্সড হওয়ার পর এভাবে হবু বরের বাসায় থাকাটা, ইটস নট দ্যাট মাচ আই অ্যাপিলিং, আই মিন, বিষয়টা দেখতে কুটু লাগে। রাগে অপমানে মুখ থমথমে হয়ে গেল রূপের, নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। এখন এই মেয়েটাকে উল্টাপাল্টা কোনো উত্তর দিয়ে আক্রমণ করে বসলে এই বাড়ির ইজ্জত নিশ্চয়ই আর থাকবে না। সবাই এটাই বলবে বিয়ে হওয়ার আগেই জায়ের সাথে ক্যাচাল বাঁধিয়ে ফেলেছে রূপ। কিন্তু এই ঠোঁটকাটা স্বভাবের উচ্চন্নে যাওয়া মেয়েটার কথাগুলো সহ্য হচ্ছে না ওর। হাত পা মুঠো করে রাগ সামলাতে গিয়ে চোখে জল টলমল করে উঠল। না, এখানে আর এক মুহূর্ত বসে থাকা সম্ভব নয়। হুট করে উঠে দরজার দিকে পা বাড়াল রূপ, কিন্তু দরজা বরাবর পৌঁছতেই একটা শক্তপোক্ত পুরুষালী হাতের শক্ত বাঁধনে আটকা পড়ল ওর কবজি। তীরতিরিয়ে কাপা ওষ্ঠোদ্ধয় আর টলটলে চোখে রূপ তাকিয়ে দেখল জাবির শান্ত মুখে ওর দিকেই তাকিয়ে আছে। সে এতক্ষণ দরজায় দাঁড়িয়ে স্নেহার প্রতিটা কথাই শুনেছে। শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলি সে ভাবল, নবুর নিরাশবাদী মেয়েটা হয়তো নিজের আত্মসম্মান বাঁচিয়ে নিজের ডিফেন্সে কিছু না কিছু বলবে, কিন্তু তাকে চরম নিরাশ করে নবুল মেয়েটা কান্না ভেজা চোখে সেই স্থানই ত্যাগ করে যাচ্ছে। অগত্যে জাবিরকেই স্ট্যান্ড নিতে হল। বিয়ের আগে হবু বউকে ডিফেন্স করার গুরুর দায়িত্ব সে নিজের উপর বর্তে নিল। রূপের কবজি চেপে রেখে শান্ত স্বরে দরজা থেকেই বলে উঠল, সরি ফর ইন্টারফেয়ার মিসেস আমেরিকান ভাবি। শেষের কথাটা একটু টেনে কটাক্ষে স্বরে বলল। স্নেহা অবাক বিস্ময়ে ফিরে তাকাতেই সে আবার বলল, আপনি যেহেতু তেমন কিছু জানেন না আমাদের রীতিনীতি সম্পর্কে, তাই আমি নিজ দায়িত্বে আপনাকে জানিয়ে বাধিত করছি। আফটারঅল দেবর হিসাবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমাদের সমাজে একটা প্রবাদ আছে, বাংলার নারী 20তে বুড়ি। তাই আমাদের মেয়েদেরকে বুড়ি হওয়ার পর বিয়ে দেওয়া হয় না, আগেই দেওয়া হয় বা মাঝামাঝি সময়। বুড়ি মানে বুঝেছেন তো? উপস, আমিই বাকি প্রশ্ন করছি। আমেরিকা ফেরত মেসেজ মডার্ন ভাবে কি করে জানবে সোকল সোসাইটির ভাষা? ইট মিনস ওল্ড লেডি, বুঝলেন?
এটা বলে যে জাবির স্নেহাকে অপমান করেছে তা স্নেহা ও রূপ ভালোই বুঝতেল। একটু বেয়তি নিয়ে জাবির আবার বলতে লাগল, আর এই বাড়িটা ওর হবু বরের কেবল নয়, ওর খালামণি আর আঙ্কেলেরও। সেই হিসাবে এখানে থাকার পূর্ণ অধিকার ওর রয়েছে, হোক সেটা বিয়ের আগে বা পরে। বিষয়টা সম্পূর্ণই আমাদের পারিবারিক ও ব্যক্তিগত, বাইরের কারো এতে হস্তক্ষেপ করার মতো নির্লজ্জতা না থাকাই বরং ভালো। সবকিছুই কেবল আপনাকে বোঝানোর স্বার্থে বললাম, আমেরিকান সিস্টার ইন ল। আই হোপ ইউ উইল নেভার মাইন্ড। কথাগুলো বলে মুখের অভিব্যক্তি বেশ মিষ্টি করে রাখল জাবির। ঠোঁটের কোণ সামান্য বাঁকিয়ে সূক্ষ্ম একটা মিষ্টি হাসি দেখা টেনে রেখেছে। সবটাই যে মেকি রূপ ভালোই বুঝতে পারছে। ও আতঙ্কিত চোখে চেয়ে ভাবল, কি কেলেঙ্কারি জানি হয় এখন। স্নেহা হচ্ছে শাশুড়ির আদুরে বৌমা, আর তাকেই নাকি জাবির বাইরের লোক বলে আখ্যা দিচ্ছে, স্বামী নিয়ে আলাদা থাকে বলে। নিশ্চয়ই এই নিয়ে জাবিরের মনে কষ্ট ছিল, আর তাই তো সুযোগ পেয়ে আজুগড়ে দিয়েছে। ভাইকে পরিবার থেকে আলাদা করার দায়ভার যার, তাকে সামনে পেয়ে আর চুপ থাকতে পারেনি জাবির। কিন্তু জাবির কি জানে, স্নেহার একটু মুখের মলিনতাও আফিয়া বেগম মেনে নেবেন না, সঠিক চোখে দেখবেন না। সেখানে যদি হয় গোটা একঝাঁক তাচ্ছিলের অভিযোগ, তাহলে তো আর কথাই থাকবে না। আর যদি জানতে পারেন এসবের পিছনে রূপেরও অবদান আছে, তাহলে রূপের প্রতিও আফিয়া বেগম রুষ্ট হবেন। হয়তো মনোমালিন্য আর বৈষম্য শুরু হবে এখন থেকেই। স্নেহাকে স্তম্ভিত রেখে রূপকে টেনে উপরে নিয়ে এলো জাবির। সিঁড়ির গোড়া থেকে একটু ভিতরের দিকে সরে গিয়ে কবজি ছেড়ে বলল, চুপচাপ শুনছিলি কেন ওর রাবিশ কথাবার্তা? রূপ যেন স্নেহার রাগটা জাবিরের উপর বর্ষণ করার সুযোগ পেয়ে সন্তুষ্ট হল। এতে উঠে বলল, তাহলে কি আপনার মতো ঝামেলা বাঁধিয়ে আসতাম? আপনি এটা কেন করলেন? এখন যদি সে আন্টির কাছে নালিশ করে? জাবির এক পা এগিয়ে রূপের মুখের কাছে মুখ নামিয়ে বক্র হেসে বলল, জাবির ডাজন্ট কেয়ার। রূপ আগের মতোই ঝাঝালো সুরে বলল, বাট আই ডু। যদি এই নিয়ে আমাকে কোনোরূপ দোষারোপ করা হয়, তাহলে এই বাড়িতে আমি কোনো দিনও পা রাখব না। আর আপনার চেহারাটা তো জীবনও দেখব না, বলে দিচ্ছি। আমি কোনো রকম অশান্তি চাই না। রূপের কথায় জাবিরের কপালে শিরাপ ফুলে উঠল। চোখমুখ কঠিন করে সে বলল, সেই সাহস কারো হবে না, নিশ্চিন্ত থাক। রূপকে দোষারোপ করার বা তার উপর আঙুল তোলার সাহসিকতা কেউ করতে পারলেও জাবিরের বউয়ের সাথে এটা করার দুঃসাহস কেউ স্বপ্নেও দেখাবে না। সো কথায় কথায় আমার থেকে দূরে পালানোর হুমকি দেওয়াটা চিরতরে বন্ধ কর। আদারওয়াইজ আমার চেয়ে ভয়াবহ পার্সনার একটাও খুঁজে পাবি না তুই, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। কথা শেষ করে রূপের দিকে একটা অগ্নিস্ফুলিঙ্গ চাহনি নিক্ষেপ করে আবার নিচে চলে গেল জাবির। সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। আর রূপ এদিকে দাঁড়িয়ে রইল সঙের মতো। ও এখনও ঘোর কাটিয়ে বের হতে পারছে না। জাবির কি বলল, তার বউ? কথাটা মনে পড়তেই শুকনো খড়খড়ে একটা ঢোক গিলল রূপ। ও জাবিরের বউ? কথাটা ভাবলেই পায়ের তলার মাটি অদৃশ্য হয়ে যাচ্ছে। অদ্ভুত শিহরণ আর ভয়ের একটা মিশ্রণে অসহ্য লাগছে। এই লোকটাকে সামলিয়ে তার সাথে দিন কাটাবে কি করে রূপ? দেশি বিদেশি ও হোমমেড সহ ২০ রকমের ২০টা মেহেদির কোণ এনেছে জাবির। সবগুলো সুন্দর একটা বক্সে করে পৌঁছে দিয়েছে বিক্রেতা। বিয়েবাড়ির অজস্র জিনিসপত্রের মধ্যে সেটা খুব যত্নে নিজের রুমে পাঠালো সে। তারপর শর্মিকে ডেকে নিজের রুমে আসতে বলল। বক্সটা ওর হাতে ধরিয়ে দিয়ে দিক নির্দেশনা দিল, এগুলো দিয়ে কি কি করতে হবে। শর্মি টাসকি খেয়ে বলল, সত্যি এসব করব? জাবির কঠিন মুখে চাইতেই তাড়াহুড়া করে বলল, ওকে ওকে, কাজ শেষ করে রেজাল্ট দেখাবো তোমাকে, যাই তাহলে। শর্মি যাওয়ার পরপরই জাবিরও বের হয়ে পড়েছিল। অফিসের অসম্পূর্ণ কাজ শেষে বাড়ি ফিরল বিকেলের দিকে। সে ফিরেছে খবর পেয়েই শর্মি এক মুহূর্ত সময় নষ্ট করার সাহস করল না। দ্রুত সবকিছু নিয়ে ছুটে এলো ভাইয়ের কামরায়। এসে দেখল জাবির চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেছে। শর্মি হাতের ডালাটা টেবিলে রেখে বিছানায় বসে অপেক্ষা করতে লাগল। খানিক বাদে জাবির বের হয়ে দেখল শর্মি বসে আছে। ভাইকে এগোতে দেখে শর্মি ফোন রেখে নিজের ২ হাত বাড়িয়ে ধরল তার সম্মুখে। জাবির ওর হাত ধরে ভালোভাবে যাচাই করে দেখল। শর্মির প্রতি নির্দেশ ছিল প্রতিটি কোণ থেকে একটা করে ফুল হাতে আঁকাবে আর মাঝখানে মেহেদির নামটা চিহ্নিত করে রাখবে, যেন দেখলেই বোঝা যায় কোনটা কোন মেহেদি দিয়ে আঁকানো। শুকানোর পর পানিতে ভিজানো নিষেধ ছিল। ওঠানোর পর হেয়ার অয়েল মাসাজ করার নির্দেশ ছিল। শর্মি পুঙ্খানুপুঙ্খভাবে তেমনটাই করেছে। ও জাবিরের সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে কাদো কাদো মুখ করে বলল, এই উদ্ভট কাজটা কেন করালে ভাইয়া? বিয়ের মাত্র 10 দিন বাকি, এর মধ্যে এগুলো উঠবে? জাবির হাত উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, কয়েকবার ভালো করে ঘষলে 10 দিনের আগেই উঠে যাবে। পানি লাগিয়েছিস? একটু। শর্মি একটু বিরক্তি নিয়ে আবার বলল, তুমি গবেষণার জন্য আমার হাতটাই পেলে, নিজের হাতে লাগাতে পারলে না? দেখো তো কেমন আজব দেখাচ্ছে। একটা ফুল হালকা রঙের, একটা গাঢ় রঙের, একটা কমলা তো আরেকটা লাল হলুদ খয়েরি। জাবির কিছু বলল না।
চুপ করে পর্যবেক্ষণ করল কোন মেহেদির কালারটা বেস্ট এসেছে, কোনটা সবচেয়ে ডার্ক আর মিহি মনে হচ্ছে। প্রতিটি সার্কেলে যেহেতু নাম আছে, তাই বুঝতে অসুবিধা হলো না কোনটা সবচেয়ে ডার্ক। শর্মিকে বিদায় দিয়ে ফোনে কাউকে মেহেদির নামটা মেসেজ করে দিল। অর্ডার দিল ২০ পিস। আর যেই মেহেদিটা হালকা লাল ছিল সেটা অর্ডার দিল ৮০ পিস। অর্ডার এসে পৌঁছালো পরের দিন সকালেই। ডেলিভারি ম্যান যখন এলো, জাবির তখন অফিসে ছিল, তাই পার্সেল রিসিভ করল শর্মি নিজেই। একটা ডালায় ব্রাইডের উপযুক্ত করে সাজিয়ে প্যাকেজিং করে দেওয়া হয়েছে কিছু মেহেদি, আর বাকিগুলো বক্সের ভেতর। শর্মি বুঝল প্যাকিং করা ওগুলোই রূপের, কিন্তু নিজের হাতের কথা মনে পড়তেই তড়িঘড়ি করে মিলিয়ে দেখল ও। পার্থক্যটা বুঝতেই স্তব্ধ হল বেচারি। সবচেয়ে গাঢ় রঙা যে মেহেদিটা, সেটা সবটাই রূপের ডালায়। বক্সের ভেতর ওটা একটাও নেই, অর্থাৎ হালকা রঙটা ওরা সবাই পরবে। রূপের মতো সেমটা পরলে ক্ষতি কি ছিল? ও ঠোঁট ফুলে তখনই জাবিরকে ফোন করল। ওপাশ থেকে রিসিভ হতেই প্রায় কান্নার সুরে বলল, দিস ইজ নট ফেয়ার ভাইয়া, এটা কেন করলেন? রূপের মেহেদিটা যদি ভালো কালার হয়ে থাকে তাহলে আমরাও তোটা দিতে পারতাম, কি সুন্দর কালার হতো। ওপাশ থেকে জাবির নির্বিকার স্বরে বলল, তোদের যেটা মানাবে সেটা তোদের জন্য আনিয়েছি, অন্যদিকে নজর দিস না, খবরদার। ওরকম যদি অর্ডার করেছিস তাহলে সব মেহেদি তোর মুখে লেপড়ে দেব, মনে রেখিস। শর্মি মুখ ফুলিয়ে রূপকে ফোন করে জানালো ঘটনাটা। সপ্তাহখানেক আগেই চলে গেছে রূপ। সে ভীষণ মনোযোগ দিয়ে শর্মির অভিযোগ শুনতে শুনতে নিজেই বোকা বনে গেল। তার সাথে রেগেও গেল প্রচুর। লোকটা সমস্যাটা আদৌ কোথায় কিছুতেই বোঝা যাচ্ছে না। সে এখনই রূপের সাথে সবার বৈষম্য তৈরি করে দিচ্ছে, সবার কাছে ওকে কালার করে দিচ্ছে। ও ফোন কেটে সাথে সাথে জাবিরকে ফোন করল, কিন্তু রিসিভ হল না। বেশ কয়েকবার রিং হওয়ার পর জাবিরের পিএ জানালো সে মিটিংয়ে আছে। রাগে কটমট করে ফোন নামালো রূপ। গজগজে মেজাজে রুম থেকে বের হতেই ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। ওদের বাড়িতেও মেহমান আসা শুরু হয়েছে, চাচাতো, ফুপাতো, মামাতো ভাই বোন আর অন্যান্য আত্মীয়। কাজের ফাঁকে হুট করে ওর মনে পড়ল চৈতির কথা। এখানে আসার আগে একদিন সরাসরি খোলামেলা কথাবার্তা হয়েছিল দুজনের। ক্যান্টিনের ফ্রি টাইমে চৈতি হঠাৎ জিজ্ঞেস করেছিল, তোকে একটা কথা জিজ্ঞেস করি রূপ। রূপ বিষয়টা আঁচ করতে পেরে একটু বিচলিত হল। তারপর প্রশ্নবোধক দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে থাকল। চৈতি রাগঢাক না রেখে সহজ গলায় বলল, আমার ভাইয়াকে কি তোর মোটেও ভালো লাগে না? এদিকে মা তোকে খুব পছন্দ করেছে। রূপ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। আজ কিছু কথা বলাটা আবশ্যক। ও নিজের স্বর যথেষ্ট কোমল রেখে বলল, ওনার প্রতি আমার সেরকম কোনো অনুভূতি নেই চৈতি, কখনো সেভাবে দেখিনি, ভাবিনি। আর তাছাড়া তোকে একটা বিষয় জানানো হয়নি, আজকালের মধ্যেই জানাতাম। চৈতি কৌতূহলী হয়ে তাকাতেই রূপ একটু দমে গেল। ইতস্তত করে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। চৈতি প্রথমে চোখ বড় করল, পরক্ষণে হেসে ফেলল। মৃদু হেসেই বলল, এটা তো ভালো নিউজ, কংগ্র্যাচুলেশনস। পাত্রকে? রূপ এইবার পড়ল আরও বিপাকে, কিন্তু কিছু করার নেই, তাই ইস্তত সহকারে জানালো বিষয়টা। চৈতি মন খারাপ করল না, বরং হাসিমুখেই অভিবাদন জানাল। চৈতির স্বাভাবিক আচরণ দেখে স্বস্তি পেয়েছিল রূপ। অনুরোধ করেছিল বিয়ের আগেই যেন ওদের বাড়িতে উপস্থিত হয় এবং শেষ পর্যন্ত থেকে গিয়ে একসাথেই যেন ফিরে আসে, কারণ বিয়ের দিন রূপের গন্তব্য চৈতির শহরেই। রাতে সবার সাথে গল্পগুজব শেষে রুমে এসে চার্জ থেকে খুলে ফোনটা নিল রূপ, আর আঁতকে উঠে লক্ষ্য করল ১ ঘন্টা আগে জাবিরের ৫টা মিসড কল ভেসে আছে। দুপুরে সেই রাগটা আবার মাথাচাড়া দিল রূপের। ও চোখ মুখ কুটিল করে ফোন লাগালো। আজ এই লোকের সাথে একটা বিহিতি করতে হবে, আর তাতে যদি তুমুল বাকবিতণ্ডা ও ঝগড়াও হয় তাহলে হবে, সেই প্রস্তুতি হিসেবেই গলাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিল রূপ। একবার রিং বাজতেই রিসিভ হলো ওপাশে। আপনার মাথায় কি ডিফেক্ট আছে অথবা তারের কানেকশনে গণ্ডগোল আছে? ফোন রিসিভ হতেই তেতে উঠে প্রশ্ন ছুড়ল রূপ। ওদিকে জাবির নিজের সত্ত্বে প্রতীয়মান থেকে ক্লান্ত স্বরে বলল, তুই এতদিনে টের পেলি? দেখুন, হাঙ্কি-পাঙ্কি কথাবার্তা আজ বলবেন না। রাইট নাও আই এম সিরিয়াস। আপনি শর্মির সাথে এটা কেন করলেন? জাবির সাথে সাথেই উত্তর দিল, আই এম অলসো সিরিয়াস, ইনফ্যাক্ট মোর দ্যান ইউ। রূপ নিজেকে শান্ত করার প্রয়াস চালাল। মনে হচ্ছে এভাবে কাজ হবে না, তাই কণ্ঠের ঝাঁজ কমিয়ে বলল, শুনুন, ওর পছন্দ হলে আমার ডালা থেকে ওকে অর্ধেক মেহেদি দিয়ে দিন প্লিজ। জাবিরের কণ্ঠস্বর পরিবর্তন হল না। সে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোর কাছে কে অ্যাডভাইস চাইল? দিয়ে দেওয়ার হলে আনিয়েই দিতাম। আরে, সামান্য একটা মেহেদির জন্য মেয়েটার মন খারাপ করে দিবেন আপনি? হাউ ক্রুয়েল! জাবির একটা ছোট নিঃশ্বাস ফেলল। কণ্ঠস্বর কিছুটা খাদে নামিয়ে একটা অচেনা হালকা স্বরে বলল, আমি চাই না পুরো ফাংশনে আমার বইয়ের চেয়ে গাঢ় রং কারো হাতে থাকুক। আই উইল লাভ ডার্কেস্ট কালার। রূপ থমকাল। জাবিরের এমন গলার স্বর কখনও শোনা হয়নি ওর।
এটা যে অত্যন্ত বিরল তা বলার অপেক্ষা রাখে না। বউ হচ্ছে বলেই কি আজকাল এসব দুষ্প্রাপ্য বিষয় আদি ধরা পড়ছে ওর নজরে, নাকি জাবেরই ইচ্ছে করে এসব প্রকাশ করছে যা আগে করেনি? রূপ তপ্তশ্বাস ফেলে ভাবল, নিজের এই খাহেশ মিটাতে গিয়ে সে যে রূপকে বাড়ির সবার সাথে দ্বন্দ্বে জড়িয়ে দিচ্ছে সেটা কেন বোঝে না। যতদিন এগোচ্ছে রূপের সন্দেহ জাগছে শেষ পর্যন্ত ও বিয়েটা করতে পারবে তো, নাকি মাঝপথেই পাগল হয়ে সরে যাবে এই লোকের যন্ত্রণায়। ভবিষ্যতে আরও বেশি দুঃসাহ কাণ্ড ঘটিয়ে যে ওকে বিরক্ত করবে না তার কোনো নিশ্চয়তাই দেখতে পাচ্ছে না রূপ। কথায় কথায় রং তেলে বিষয়াদি উঠলেই রূপকে ঘিরে সব আলোচনা, অথচ রূপ নিজেই নির্বিকার। এই মুহূর্তে চৌধুরী বাড়ির বসার ঘরে বসে আছে সকলে। পরিচিত ঘরটাকে আজ প্রথম দেখার মতো অপরিচিত লাগছে রূপের কাছে। এত ঝলমলে সাজে সজ্জিত করা হয়েছে, বিমোহিত হচ্ছে ও। মানুষে গিজগিজে রুমটা খানিক ফাঁকা হল নানান রীতিরাবাজ শেষে। অবসাদে দেহ মুচড়ে আসছে রূপের। সেই কখন থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এত দূর জার্নি করে আবার এই বাড়িতে আসতে গিয়েই শরীরের অর্ধেকের বেশি শক্তি ফুরিয়ে গেছে, বাকিটা ফুরাচ্ছে এখন। কিছুক্ষণের মধ্যে এসব থেকে ছাড়া না পেলে তেল ফুরানো প্রদীপের সলতের মতো দপ করে নিভে যাবে রূপ। অতিষ্ঠও লাগছে অনেকাংশে। আশপাশে চোখ তুলে সেই চেহারাটা খুঁজল যেটা অনাকাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও আষ্টে পৃষ্ঠে জীবনের সাথে জুড়ে গেছে কয়েক ঘণ্টা আগে। কোথাও নজরে এলো না তা। ব্যক্তিটা থাকলে এতক্ষণে নিশ্চয়ই আদিম এসব রেওয়াজ টেওয়াজের গুড়ি মেরে রুমে চলে যেত রূপকে নিয়ে। কিন্তু সে বোধহয় বাড়িতেই নেই। একটু আগে রূপ শুনেছিল কিছু একটা কাজে যাচ্ছে, আনুষ্ঠানিকতা সম্পৃক্ত কিছু একটা। সবার একঘেয়েমি আলাপচালিতার ফাঁকে রূপের মনে পড়ল বিয়ের আসরের কথা। জাবির শহর পরিবার ও আত্মীয়বর্গ সবাই যখন হলে উপস্থিত হল, রূপের হাত পা ঘেমে উঠেছিল অজানা শঙ্কায়। সবার হই হুল্লোড়ে অবনত মাথা তুলে এক পলক দেখল জাবিরকে। সে তখন স্টেজেই উঠে আসছিল। রূপ শঙ্কা ভুলে অনমনা হয়ে দেখল বরাবরের মতো আজও পরনে শার্ট প্যান্ট তার। শেরওয়ানি পাঞ্জাবি নয়, সাফারি স্যুটজাতীয় কিছু। উপরের ব্লেজারটা খুলে দিয়েছে শর্মির হাতে। শর্মি সেটা হাতে নিয়েই ঘুরে দাঁড়াচ্ছে। কোথাও রাখার বা কারো কাছে গচ্ছিত করার সাহস নেই। হুট করে কখন আবার ভায়া চেয়ে বসে, সাথে সাথে হাজির করতে না পারলে ব্লাশ ছাড়াই ওর গাল দুটো রঙিন করে দিতে এক মুহূর্ত ভাববে না সে। জাবির পাশে বসার পর রূপ দৃষ্টি নত করার আগে অসহনীয় সেই দৃশ্যটা দেখল, যেটা না দেখার জন্য হাজারবার আজ প্রার্থনা করেছে মনে মনে। কিন্তু প্রকৃতি তার স্বলিখিত নিয়মের বেরি বাঁধে বহমান। রাফিনের হাসি মুখটা দেখে হাতের আঙুল মুঠোবদ্ধ করেছে রূপ। ওদিকে রাফিন হাস্যরত ভঙ্গিমায় সকলের সাথে কুশলাদি বিনিময় করছে। রূপ এক ঝটকায় চোখ সরিয়ে নিল। মুহূর্ত পরই কানের কাছে মৃদু একটা কণ্ঠস্বর ধ্বনিত হল। মুখ গোমরা রেখে দুর্বলতা প্রকাশ না করে হাসি মুখে নিজেকে কনফিডেন্ট প্রমাণ কর। জাবিরের অস্পষ্ট ইঙ্গিতে চট করে চোখ ঘুরিয়ে তাকিয়েছে রূপ। কথাটার অর্থ বুঝেছে ও, তাই বলে কি দাঁত বের করে অযথা হাসবে এখন? ভাবনা থেকে বেরোই অধৈর্য ভঙ্গিতে সামনে তাকালো রূপ। বহুল পরিচিত বাড়িটা আর চিরচেনা মানুষগুলোর সাথে কথা বলতেও আজ বিস্তর এক সংকোচ ঘিরে আছে কণ্ঠনালীতে। রাজিয়া বেগমকেও দেখছি না রূপ। শর্মিরাও ব্যাপক আড্ডায় বুধ। রূপের সাথেই কথা বলছে তারা, কিন্তু কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারছে না রূপ। বড়রা কেউ নেই এখানে। একা একা উঠে পড়া ঠিক হবে কিনা বোধগম্য হচ্ছে না ওর। আর উঠে পড়ে বসবে কোথায়? ওর রুমটাতেই নিশ্চয়ই মেহমানের বসতি। জাবিরের রুমটাই তাহলে পরিশিষ্ট গন্তব্য। ভাবতেই ওর গলা শুকিয়ে বুক ধরফুরিয়ে উঠল ফাঁদে পড়া পাখির মতো। বসার ঘর ভর্তি জাবিরের কাজিন মহল দিয়ে ঘেরা। জাবির সহ তার বন্ধুরাও ছিল আসার পর থেকে। তাদের এক একজনের ইঙ্গিতপূর্ণ দুষ্টু কথাবার্তায় রূপের মাথা ঘুরে উঠছিল বারবার। মনে মনে রাগ লাগছিল জাবির কেন চুপচাপ শুনছে। সে থামাতে পারছে না তা না, উল্টো অসভ্যের মতো বন্ধুদের খোঁচানো উপভোগ করছে সে। তারাও জাবিরের সাথে সাথে বের হয়ে বিদায় নেওয়ার পর জান পেয়েছে রূপ। জাবিরকে জড়িয়ে সেসব কান গরম করা কথাবার্তা আবার মনে পড়তেই চিরবির করে উঠল ওর মাথা। লোকটা কেমন বেহায়ার মতো ঠোঁট টিপে উপভোগ করছিল বন্ধুদের ফাজলামো, আর তাকিয়েছিল এক দৃষ্টে রূপের ঝুঁকে পড়া মুখশ্রীতে। এরপর যখন কাজিনরা প্রবেশ করল তখন থেমেছে। রূপ যখন এদিক ওদিক উঁকিঝুঁকি করছিল সেই সময় আগমন ঘটল জাবিরের। রাজিয়া হাফিয়া বেগমও আসলেন তার পিছু পিছু। সাথে হিমি আপো আছে, কোলে তার অল্প কয়েক মাসের ছোট কন্যা। জাবির ধপ করে বসে গেল রূপের পাশে। নড়ে চড়ে সোফার অনেকটা অংশ দেবে গেল। রূপ চট করে মুখ ঘুরে মাথা সামান্য নয়ালো, দৃষ্টি রাখল হাতের পিষ্টে। লোকটা কিভাবে পারল গুরুজন ছোট ভাই বোন সবার সামনে এসেই বউয়ের পাশে ঘেসে বসে পড়তে? লজ্জা লাগেনি একবার? অথচ রূপেরই লজ্জায় কান ঝাঝা করছে। সেই সাথে জাবির গাড় থেকে পারফিউমের মিশ্রণে ঘর্মাক্ত করা ঘাণে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে ওর। মস্তিষ্ক ব্যাতাল হতে চাচ্ছে। জাবির সোফায় গাল সম্পূর্ণ এলিয়ে পিছনে মাথা হেলিয়ে ঊর্ধ্বমুখী হয়ে ক্লান্ত চোখ বুঝল।
কি সব পাওনা টাওনার জন্য বসেছিল কর্মচারীরা। বাপ চাচার সাথে একত্রিত হয়ে সেসব ক্লিয়ার করতে করতে মেজাজের পারদ তরতর করে বেড়েছে তার। চোখ খুলে একবার সামান্য পাশ ফিরে দেখল বহুল প্রত্যাশিত মুখটানা। তখনও একতিম নটচর হয়নি বৌরূপী সাজসজ্জার। সুযোগই তো হয়নি। ক্লান্তি আর রাগের মধ্যেও ঠোঁটে ঈষৎ হাসি ফুটল জাবিরের। পাশেই বসে আছে তার সুপ্ত হৃদয়ের প্রেয়সী, তারই বউ হয়ে, যাকে পাবার আকাঙ্ক্ষায় বহু রাত ঘুম ভুলে ভেবেছে এই মুখ। অন্তর প্রশান্ত করা এই দৃশ্যের জন্য কত দীর্ঘ ছিল সে অপেক্ষা, তা কি কখনো জানবে নির্বোধ মেয়েটা? সবার কলকল কথাবার্তা থামিয়ে হিমির নির্দেশবাণী ভেসে এলো, এই এবার তোরা ছাড় মেয়েটাকে, ক্লান্তিতে একটু পর অজ্ঞান হয়ে যাবে বেচারি। রূপ জাবির, তোরা ঘরে যায় এবার, রাত মধ্যরাত হয়ে গেছে, কারণ নজর নেই সেদিকে। জাবির তো এই প্রতীক্ষাই ছিল। অবশ্য হিমি না বললেও সে এক্ষুনি নিজের বউকে নিয়ে ঘুমাতে চলে যেত। সারাদিনের ধকল এখন এসে মাথা চাড়া দিচ্ছে। সাথে বউকে একান্তে পাবার দুর্দমনীয় আকর্ষণ তো বলার অপেক্ষাই রাখে না। জাবির উঠে দাঁড়ানোর আগেই বিপত্তি বাঁধালোকার ভাইবোনের দল সমস্বরে চেঁচালো সব কয়টা। আজ এই বিশেষ দিনে জাবির ভাইয়ার গান চাই আমরা। আমাদের দাবি না মানলে বাসরঘরে কালসাপ ঢুকবে তোমার। এরপর রূপাপুকে বেহুলায় পরিণত করে নিজে লক্ষিন্দর হয়ে ভেলায় ভাসবে। বুঝো কিন্তু ভাইয়া। অন্যদিন হলে হয়তো ধমকে উঠত, কিন্তু আজ ঠোঁট টিপে হেসে ফেলল জাবির। আজকের দিনটাই যে বড্ড সুখময়, প্রাপ্তির দিন। এই দিনে মাথায় আগুনের গোলা পড়লেও রাগ করা যায় না, করলে তা হবে মহাপঙ্কিলতা, ক্ষমার্হ পাপ। জাবির ভাইবোনের চাচামেচি ছাপিয়ে দৃষ্টি ঘোরালো রূপের দিকে। রূপের দৃষ্টি তখনও নিচের দিকেই নেবদ্ধ। মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে না আনন্দিত নাকি বিরক্ত। অপর পাশ থেকে হিমিও উৎসুক কৌতূহলে আবদার করল, ছোট্ট একটা গান হলে কিন্তু মন্দ হয় না রে জাবির। ইনফ্যাক্ট আজকের সময়টা স্মৃতিময় রাখার জন্য হলেও একটু আধটু গাওয়া উচিত। শর্মী খুশি হয়ে রুমু ও রাফিয়ার সাথে হাইফাইভ করে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এরপরই তোমাদের ছুটি, রেস্ট নিতে চলে যেও। রাফিয়া ফিচেল হেসে বলল, বিশেষ ডেকোরেটর দিয়ে বাসরঘর সাজিয়েছি আমরা, সেই হিসেবে এইটুকু আবদার রাখাই যায় জাবির ভাইয়া। যদিও বা বাসরঘর সাজানোর মূল ক্রেডিটটা রাফিন ভাইয়ার, কারণ উনি ডেকোরেটরটাকে কন্ট্রাক্ট করে দিয়েছেন। রাফিয়ার কথায় জোরে সোরে বিদ্যুৎ চমকালো রূপের কানের কাছে। ভাগ্যিস বিয়ে সম্পন্ন করে ফেরার পরপরই রাফিন চলে গেছে স্নেহাকে নিয়ে। সে এখন এই বাড়িতে থাকলে সামনে না আসলেও রূপের অস্বস্তি কয়েকগুণ বর্ধিত থাকত। ও চাপা একটা নিঃশ্বাস ফেলে অল্প কিছু ঝুলন্ত চুল কানের পাশে গুজে দিল। ওকে লক্ষ্য রেখেই জাবির সবার উদ্দেশ্যে বলল, ও যদি বসে থেকে বিরক্তবোধ না করে তাহলে আর খানিকটা সময় ব্যয় করে গাইতে পারি। রূপ চমকে গেল। এত ভনিতা করে ভালো মানুষ সাজার কি বিরাট কোনো প্রয়োজন ছিল? সবাই নিশ্চয় মন ভরে ভরে খ্যাপানোর মালমশলা পেয়ে গেছে এতক্ষণে। কবুল বলতে না বলতেই বইয়ের ভাবনায় মরি মরি অবস্থা যেন। শর্মী হাসিমুখে প্রশ্ন করল, রূপ, বসতে পারবে না আরেকটু? এই ধরো 10-15 মিনিট। রূপ মুচকি হাসার চেষ্টা করে মাথা সামান্য নাড়ল। এই আবিদ সাহিল, দৌড়ে যা, ভাইয়ার গিটার নিয়ে আয় তো। শর্মীর আদেশ পেয়ে ছুটে গেল ওরা। রাজিয়া বেগম আর রাফিয়া বেগম উঠে গেলেন। ছেলে মেয়েদের আসরে উনারা বেমানান। গিটার কোলে রেখে এক হাতে চুলগুলো পিছনে ঠেলল জাবির। বাড়ি ফেরার পর থেকে এই পর্যন্ত 4 বার শার্ট বদলেছে সে, 2 বার প্যান্ট পাল্টেছে। এই মুহূর্তে পরনে আছে রূপের লেহেঙ্গার সাথে ম্যাচ করা কালচে খয়েরি রঙের সিল্কের শার্ট, সবসময়ের মতো এখনও টাকিন করা সফেদ রঙা জিন্সের সাথে, স্লিভ দুটো ফোল্ড করা। সে গিটারে সুর তোলার আগেই হুকুম ভেসে এলো, আজ কিন্তু ভাবিকে ডেডিকেট করে গাইবে ভাইয়া। ভাবি শব্দটাই প্রথম কর্ণগোচর হয়েছে রূপের। মনে হলো কানের কাছে পটাশ করে বাতাস ভরা বেলুন ফেটেছে। এমন অদ্ভুত ঠেকল শব্দটা কানে, এক মুহূর্তের জন্য অনমনস্ক হয়ে গেল রূপ। পাশ থেকে জাবিরের গিটারের ধ্বনির সাথে বরাবরের মতো তার আবিষ্ট করে তোলা শ্রুতিমধুর কণ্ঠ ভেসে আসতেই চোখ বুজে ফেলল রূপ। গানটা ওকে উদ্দেশ্য করে গাইবে ভেবে গায়ের লোমকূপ ঝেড়ে উঠেছে। চোখ বুজে রেখেই শুনে গেল ওর জন্য গাওয়া জাবিরের কণ্ঠের সুরের উপাখ্যান। পরিবেশে নেশাময় ঝঙ্কার তোলে জাবির গাইতে শুরু করল, চাতক প্রায়ে অহর্নিশি, চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে,
আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। গান শেষ হতেও পারল না। প্রত্যেকের করতালি আর চেয়ারা পুচ্ছাসে লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল রূপের। শ্বাস নিতে বেঁধে যাচ্ছে ওর বুকে। এক হাতে কপাল আঁকড়ে মাথা নত হলো ওর। বউকে উদ্দেশ্য করে এসব লাইন কি করে গাইতে পারল লোকটা ছোট ভাই বোনদের সামনে? কান দুটো গরম উত্তপ্ত লাগছে রূপের। সবার দুষ্টু দুষ্টু উস্কালিতে এখানে টিকে থাকা দায় হয়ে যাচ্ছে ওর। এক্ষুনি উঠে না গেলে মাথা ঘুরিয়ে সোফা থেকেই ঢলে পড়বে ও। অথচ জাবির ঠোঁট কামড়ে ধরে নির্বিকার হেসে চলেছে রূপের লাজে নতমুখে তাকিয়ে। চলবে। বিশেষ দ্রষ্টব্য। বিয়ের ফাংশন সব একই রকম হয়। সেটার অহেতুক বর্ণনার ক্যাচক্যাচানে লিখতে ঢাল লাগেনি, তাই সরাসরি বিয়ে পরবর্তী সিন লিখে ফেলেছি। অনেকে ভাবতে পারেন বিয়ে তো ওদের হয়েই গেছে, তাহলে এই গানটা এখানে গাওয়ার তাৎপর্য কি? এখানে মিলন হবে কতদিনে বলতে একে অপরের সাথে সম্পৃক্ততার মিলনই নয়, মূলত মনের মিলন বোঝানো হয়েছে। গল্পটি কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।